খুব বড় বড় অক্ষরে লেখা আছে, খাবেন নাকি? তাতে একটা মানুষের ছবি। সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হা করে নুডলস মুখে দিচ্ছে। তার পাশে আরেকটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখে জিভে জল চলে আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার। তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখন এই বিরিয়ানিই খেতে হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকে যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভিতরে প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে তো, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে? বলে উনি ভিতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললে তো হবে না, তুমি বলো কি খাবে? সাদা ভাত আর মাছ খাবো। আচ্ছা ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে। কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিস ফিস করে বললাম, রোহান বাবু তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপ্পার হাতের আঙ্গুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপ্পা আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললেন, বেটা এসব খেলে রাস্তায় গাড়িতে বমি হতে পারে। তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তোর একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান, পাপ্পা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান আবার জোরে জোরে ঘ্যান ঘ্যান করে উঠল, না আমি বিরিয়ানিই খাবো। তাই দাদু এসে বললেন, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত আর সবজি দাও খেতে। তরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মার আমি খাবো। রোশন স্যার তখন আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? আমি মিনমিন করে বললাম, রোহান যখন বলেছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে আর আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখেও তো ভীষণ অবাক হয়ে গেলাম। বাহ, এখানকার রেস্টুরেন্টগুলো কি দারুণ। আমাদের ওদিকে তো 180 টাকা নেয় মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140। আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটন, সাথে 1 বাটি করে খাসির মাংস এক্সট্রাও দিচ্ছে। সোয়া, মৃণয় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছে করছে এখনই ডেকে নিয়ে আসি। জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলছি দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলে রোশন স্যার বললেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 2 প্লেট, মাংস সহ 1000, আর আপনাদের 1000। সাথে সাথে আমার মাথায় তো বজ্রপাত হলো। মাথায় সেন্স হারিয়ে ফেলে চটজলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি? বিরিয়ানি 1000 কেন? ম্যাম খাসির বাটি 320 করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, পাঁচলামি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 140 ফুল প্লেট। আমরা তো তাই দেখে অর্ডার দিয়েছি। চেয়েছি মাটন বিরিয়ানির প্লেট, সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই ভাবে আপনারা বিরিয়ানির প্লেটের সাথেই দিচ্ছেন। আপা, আমরা দিয়েই রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। দান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে তাই না? মানুষ না বুঝে খেয়ে ফেলবে আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন, আমি সারা, আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি, মাংস কেন দিয়েছেন? আমার লাগলে আমি চেয়ে নিতাম। আপা, আপনার না লাগলে আপনি ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আপনাদের মাংস। আপা এটু করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিসই তো খেয়েছি, এটু হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনাদের মাংস। 420 রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তোরে হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, তুমি যাও। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা মানছি ওদের ভুল, চারদিকে মানুষ তাকিয়ে আছে, তুমি খেয়ে নাও। তাছাড়া টাকা তো আমি দিচ্ছি, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, আপনি আমার স্বামী হন। রোশন স্যার সাথে সাথে জলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হয়ে গেল ওনার, নাকে ঝাল ঢুকে গেল। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বারবার অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলেও রোশন স্যার ঠিকই আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দিব, এখান থেকে রাখো। আমিও ফিস ফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না, আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি আমি বুঝতে পারছি না। এসবই সারা জীবন সহ্য করতে হবে।
রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশান স্যারকে বললাম, একটা পান খাওয়াবেন আমাকে? খারাপ লাগছে খুব। উনি ব্রুকুসকে তাকিয়ে বললেন, তুমি পান খাবে? হ্যাঁ, আমি তো পান খাই, 3 বেলা করেই পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়। কেন আমি তা জানি না। আসতে বলো। বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বললে মানুষ কী ভাববে? কী ভাববে শুনি? ভাবে যা ঘটা তা ঘটে গিয়েছে। আশ্চর্যজনক কথা, গাড়ি চলছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। হাঁড়ি হঠাৎ করে করে থেমে যাওয়ার প্রচণ্ড হুমড়ি খাচ্ছি বারবার। প্রচণ্ড অশান্তিও লাগছে শরীরের মাঝে। চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারি মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তরি রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেয়ে পেট খারাপ হবে। নিজে তো অসুস্থ হলেই তোমার জিদের জন্য তোমার নতুন আম্মাও অসুস্থ লাগছে। এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ তো নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল। রোহান, তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবে। আম্মা না শিখালে কি আমি বলতাম? আমারই তো খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে দিয়ে বলিয়েছে। তরি রোহানকে বলল, আর একটাও মিথ্যে কথা বলবি না কিন্তু আমার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই পিচ্ছু আমার ইজ্জত আর রাখলো না। কি লজ্জার কথা। রোশন স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড় হুড় করে বমি করে বাসিয়ে দিলাম স্যারের গায়ের উপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করেছি তার হিসেব নেই। রোশন স্যারের যে কি একটা অবস্থা, মুখের আতলে কি অদ্ভুত চাহনি। তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহই জানে ওনার মনের অনুভূতি কী এই মুহূর্তে। কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি, ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা। রোশন স্যার নাক সিটকে তাকিয়ে আছেন আমার দিকে। আমার তখন বেহাল অবস্থা। ড্রাইভার সিটের পেছন থেকে দ্রুত পলিথিন বের করে দিল। তরি আমার মুখের সামনে পলিথিন ধরে বলল, ভাবি পলিথিনে মুখ দিন। কে শুনে কার কথা? আমি নিজের নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে রোশন স্যারের গলা জড়িয়ে ধরে যা করার তা ওনার শরীরেই করেছি। বমি শেষ হওয়ার পর মনে হলো যে বিষাক্ত কিছু পাকস্থলী থেকে বেরিয়ে গেছে। খানিকটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ড্রাইভার গাড়ি থামালো। তরি আমার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি চোখে মুখে পানি দিয়ে নিন, ভালো লাগবে তাহলে। পানির বোতল হাতে নিয়ে আমার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি তার চোখ ছুটে যাচ্ছে। কি অদ্ভুত আর গম্ভীরভাবে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়ে আমাকে গিলে ফেলবেন। আমি তো ওনার দিকে তাকাতেই সাহস পাচ্ছি না। পাঞ্জাবির বুকের কাছে কি বিশ্রীভাবে ময়লা লেগে আছে। রোশন স্যারের দাদু বললেন, কি দাদু ভাই, বউকে কি বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছ যে বদহজম হয়ে গিয়েছে? রোশন স্যার এবার তীব্র রাগী চোখে তাকালেন ওনার দাদুর দিকে। দাদু বুঝতে পারলেন যে তার ফোঁতা ভয়ানকভাবে রেগে গিয়েছেন। দাদু তার মোটা প্রেমে চশমাটা ঠিক করে নিয়ে সামনে তাকিয়ে হাসছেন। আমার দাদু এবার আমাকে বললেন, এটা কি করলে তুমি? আমারই তো রোশনকে দেখে বমি আসছে, এমন বিশ্রীকাণ্ড কি কেউ ঘটায়? আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু আমারও না বিশ্রীভাবে ঘেন্না করছে। কেন? ওনাকে দেখে। ওনার গায়ে বমি লেগে আছে, দেখলে কেমন যেন ওয়াক ওয়াক আসছে। আমার এই কথা শুনে রোশন স্যার যে কি অদ্ভুত রাগে চোখে তাকালেন তা কেউ না দেখলে বুঝতেই পারবে না। আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই উনি আমার হাত চেপে ধরলেন সিটের সাথে। ভেবেছিলাম সিট চেঞ্জ করে দাদুকে এখানে দিয়ে আমি সামনে গিয়ে বসবো, কিন্তু এই লোকটার মতিগতি কি? আমার হাত চেপে ধরে কি কঠিনভাবে তাকিয়ে আসেন আমার দিকে। ড্রাইভার হেসে দিয়ে বলল, ভাবি বাইয়ের শরীরে বমি করে এখন বলছেন বাইয়ের পাশে বসতে ঘৃণা করছে? তা ঘৃণা করলে কি করব? এই হলো মানবতা। সব দোষ আপনার। আর আপনি দেখলেন আমার বমি ভাব হচ্ছে, তবুও গাড়ি থামালেন না কেন? গাড়ি তো থামাতেই গিয়েছিলাম, কিন্তু স্যার ইশারা করলেন যেন গাড়ি না থামাই। রোশন স্যারের দিকে আমি তাকিয়ে বললাম, এমন ড্যাব ড্যাব করে বিশ্রী চোখের ভঙ্গি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, গাড়ি থামালেই তো জানালা দিয়ে বাহিরে ফেলতে পারতাম। রোশন স্যার আবার চল শক্ত করে বলে উঠলেন, তোমার কি মনে হয় তুমি কোনো অঘটন না ঘটিয়ে কখনো থাকতে পারো? কেন, আমি আবার কি করেছি? ওখানে একজন টেকো মাথার লোক ছিল, জানালা দিয়ে মুখ বাড়াতেই উচ্ছিষ্ট গিয়ে ওই লোকের টাকের উপরে পড়েছে। ওখানে গাড়ি থামালে কি হতো তুমি বুঝতে পেরেছ? ওই লোকের ওখান দিয়ে যাওয়ার কি দরকার ছিল বলুন তো? একটু পরে গেলে কি এমন ক্ষতি হতো? এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, দেখুন আপনি আমাকে বাচাল মনে করতেই পারেন।
এটা কোনো ব্যাপার না, যেহেতু আমি একটু কথা বেশি বলি। বাট বাসাল মানে এই না যে আমি ন্যাকা টাইপ কোনো মেয়ে। অনেকেই ভাবতে পারে আমি ন্যাকা, যারা ভাবে তারা জানেই না ন্যাকা আসলে কাকে বলে। রিয়েলি তুমি ন্যাকা? জন্মগত কারো মাথায় প্রবলেম না থাকলে তোমাকে ন্যাকা ভাববে না কখনো। ন্যাকা মানেই হয়তো জানে না যে মেয়ে এক রাতে আমাকে টাইপ দিয়ে ফেলেছে সে মেয়ে ন্যাকা, যে মেয়ে কথায় কথায় প্রতিবাদ করে সে মেয়ে ন্যাকা। নাইস জোকস। এখানে আপনি কি করবেন? এ পোশাকেই যাবেন? এর চেয়ে যদি ড্রেনের নোংরা পানিতেও পড়তাম তাও কিন্তু বেটার হতো। এই মুহূর্তে আমাকে গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি পরবেন এখন? উনি আমার কানের কাছে ঠোঁট এনে সাফা কণ্ঠে বললেন, তুমি যদি আমার আন্ডারওয়্যার পরতে পারো তাহলে আমি কেন তোমার শাড়ি পরতে পারবো না? আরে বাহ, পরবেন? তাহলে তো দারুণ হবে, ইতিহাসের রেকর্ড হয়ে যাবে। প্রথম কোনো বর শাড়ি পরে শ্বশুরবাড়ি যাচ্ছে। প্লিজ স্যার, পড়ুন না। দাদু বললেন, আর ঝগড়া করো না তো কেউ। দাদু, তুমি গাড়িতে চেঞ্জ করে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি। তরতর করে সবাই বেরিয়ে গেল। আমি বের হতে গেলেই উনি আমার হাত টেনে ধরে বললেন, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে সাহায্য করো। কি কি সাহায্য করব? পাঞ্জাবি খুলতে সাহায্য করো। কেন, আপনি পারেন না? পারি, তবুও তোমাকেই খুলে দিতে হবে। এটা তোমার জন্য শাস্তি। আমি কিভাবে খুলব? যেভাবে খুলতে হয় সেভাবে খুলবে। নাও, কুইক। আমি আস্তে করে ওনার বুকের কাছে এগিয়ে গেলাম। পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে সব খুলতে শুরু করলাম। উনি নিষ্পলক তাকিয়ে আছেন আমার চোখের দিকে। কাজটা তো নিজেও করতে পারতো, তবুও আমাকে দিয়েই উনি করাচ্ছেন। ইচ্ছে করে করাচ্ছেন আমি জানি। পাঞ্জাবির বোতাম খুলতেই ওনার পশমে আবৃত উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি গেল। কেমন যেন না চাইতে আমি তাকিয়ে আছি সেদিকে। চোখ বারবার করে ওনার বুকের দিকে গিয়ে আটকে যাচ্ছে। ইস, কি যে লজ্জা লাগছে। মুহূর্তের মাঝে আমার মুখশ্রী লজ্জা মিশ্রিত রূপ ধারণ করলো। ওনার বুকে হাত রেখে আমি অন্যদিকে দৃষ্টি গড়ালাম। আর চোখে পরখ করলাম রোশান স্যার নির্বিকার হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি ভয়ানক সে চাহনি! হঠাৎ করে হৃৎপিণ্ড আমার ধুক করে উঠল। শিউরে উঠলাম আমি। ওনার বুকে আমার হাত। উনি ওনার হাত আমার হাতের উপর রাখলেন আর আলতো করে ওনার বক্ষস্থলে চেপে ধরলেন। মুহূর্তের মাঝে সমস্ত শরীর যেন আমার কেঁপে উঠল। কি অদ্ভুত একটা অনুভূতি, যা আমার শরীরে ভয়ঙ্কর এক ভালো লাগার শিহরণ ছড়িয়ে দিল। আমার হৃদয়ে প্রথম এমন তুফানের মতো অনুভূতি বহে যাচ্ছে, তোলপাড় করছে হৃদয় মাঝে। উষ্ঠদয়ে ভালো লাগার এক হাসি, জাতের লজ্জার মিশ্রণ। লুকায়িত অনুভূতি কি এখনই উনি বুঝে ফেলবেন? আমাকে চুপ দেখে রোশান স্যার বললেন, হঠাৎ করে এমন নিশ্চুপ হয়ে গেল কেন তুমি? তাকাও তো এদিকে। হাতটা ছাড়ুন। কেন ছাড়ব? যা করলে আমার সাথে তাকে ছাড়া উচিত? আমি ইচ্ছে করে তো করিনি। তাহলে পাঞ্জাবি চেঞ্জ করিয়ে দাও। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে যে রাস্তাঘাটে কি? কিছু না। আপনি আমাকে ছোট পেয়ে লজ্জা দেন শুধু। লজ্জা পাবে কেন তুমি? লজ্জা পাওয়ার কারণ কিন্তু বুঝলাম না। কিছুই বুঝতে হবে না, চেঞ্জ করুন আপনি। উনি পাঞ্জাবি খুলতেই আমি একবার ওনার দিকে তাকালাম। খালি গায়ে শ্যামসুন্দর পুরুষের দেহে যেন আমার চোখ লেগে গেল। মুহূর্তের মাঝেই চোখ সরিয়ে নিলাম। উফ, আমার এত লজ্জা যে কেন করছে! উনি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য আরেকটা পাঞ্জাবি সুটকেস থেকে বের করে পরে নিলেন। আমার দিকে আড়চোখে তাকিয়ে কিছু না বলে ওনার দুহাত দিয়ে আমার হাত দুটো ধরে ওনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম লাগিয়ে দাও, এটা তোমার শাস্তি। লজ্জায় ওনার মুখের দিকে না তাকিয়ে বোতামগুলো আমি লাগিয়ে দিলাম। আর উনি আমার দিকে তাকিয়েই আছেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। সমস্ত শরীর যেন আমার অবশ হয়ে আসছে। হৃৎপিণ্ডটা যেন দ্রুত বেগে কাঁপছে। তরিরা আবার গাড়িতে উঠল। গাড়ি চলছে আবার নিরিবিলি গতিতে। দুই দাদু, ড্রাইভার আর রোশান স্যার গল্প করছেন। আর আমি হারিয়ে গিয়েছি যেন অন্য কোনো একটা জগতে। কিছু অনুভূতি ভয়ানকভাবে মনের মধ্যে তুফানি সৃষ্টি করে। মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়, যা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। হৃদস্পন্দনের কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে। পাশে বসে থাকা মানুষটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তার ঘন কালো ভ্রু, প্রশস্ত কপালে পড়ে থাকা চুল,
চোখে খয়েরি প্রেমে চশমা, শ্যাম সুন্দর মুখশ্রীতে কি দারুণ এক অবয়ব ফুটে উঠেছে। মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছেন বাহিরের দিকে। গাড়ির জানালা খোলা, মাথার সামনে চুলগুলো মৃদু বাতাসে উঠছে। পরনের খয়েরি পাঞ্জাবিটা যেন এই মানুষটার জন্যই মানানসই। তার হাসি থেকে গম্ভীরতায় আমি মুগ্ধ হয়েছি বহুবার। গম্ভীর মুখশ্রীতে কিছু একটা আছে, বিশেষ কিছু যা আমার হৃদয়কে তছনছ করেছে বহুবার। কেন যেন কয়েক সেকেন্ডের বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতেই পারছি না। অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকে চলে যাচ্ছে। উনি আচমকাই তাকালেন আমার দিকে। নিমিষে বুকের মধ্যে হাতুড়ি পেটানোর মতো বাড়ি মেরে উঠল। কি ভয়ানক সে চাহনি! আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না। চোখে দৃষ্টি নামিয়ে ফেললাম। সাদা গাড়িটা দ্বিপ্রহরের আগেই এসে পৌঁছালো আমিন বিলার সামনে। আমিন বিলা আমার দাদুর নিজ হাতে করা, খুবই সাধারণ একতলা বিশিষ্ট একটি বাড়ি। বাড়ির গেটে রয়েছে সাদা আর গোলাপি রঙের কাগজ ফুলের বিশাল বড় দুইটা গাছ। হঠাৎ অনুভূত হলো আমার শরীরে চিরচেনা সে বাতাস লাগছে, যে বাতাসের শীতল হাওয়ায় আমাকে 21টা বছর আগলে রেখেছিল এই শহর। এ শহর আমার শহর। মুহূর্তে আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি। এই শহরের আকাশ বাতাস পাখি গাছপালা সবুজ অরণ্য সবই আমার। অস্থিরতায় মনের মাঝে চটপটানি বিরাজ করছে, শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরবো। মাত্র 2টো দিন ছিলাম না এই বাড়িতে, মনে হচ্ছে আমি কয়েক জন্ম পার করে এসেছি এ বাড়ি থেকে। গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আম্মু বাবা আফু দুলাভাই আপুর ছেলে অন্তু আর পাড়া প্রতিবেশী কয়েকজন। গাড়ি থেকে নেমে রোশান স্যার আম্মু বাবা সহ বাকিদের সবাইকে সালাম দিলেন। তরিয়া রোশান স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন। সবাই কুশল বিনিময় করছে। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছিস। এটা আমি যেন কেমন সহ্য করতে পারছি না। আমি এবারে আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আম্মু বাবা রোশন স্যারকে নিয়েই যেন ব্যস্ত, আমার দিকে তেমন তাদের খেয়ালই নেই। আমি কি এতই পর হয়ে গিয়েছি? 2টো দিন বাড়ি ছিলাম না, তার জন্য কি একটু খারাপ লাগেনি কারো? মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে চুপ করে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে আগলে ধরল। কপালে চুমু দিয়ে বলল, বাবাকে ছাড়া কেমন ছিলে মা? খুব কষ্ট হয়েছে তাই না? সমস্ত আবেগ যেন বাবার এই একটি কথা এক জায়গায় জড়ো হয়ে গেল। এক্ষুনি ব্যাবে করে কেঁদে দিব এমন একটা অবস্থা। এরই মাঝে আম্মু এগিয়ে এসে বলল, তুমি ওভাবে বলো না, তাহলে আমার মেয়ের কষ্ট বেশি হবে। আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে, তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল। এভাবেই প্রতিটা মেয়ের জীবন কাটবে। মেয়েকে সাহস দাও। আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে আম্মু বাবার থেকে বেশি স্ট্রং, কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিসের কষ্ট মা? কোনো কষ্ট নেই, এটাই নিয়ম মা মেয়েদের। দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাউ মাউ করে বেরিয়ে এলো। খুব জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, মনে হচ্ছে কতদিন তোমাদের দেখিনি। আমি আর যাবো না বাবা। বাবা রোশান স্যারের দিকে তাকালো। রোশান স্যার আমার দিকে তাকিয়ে আছেন। বাবা ভাবছেন তার জামাই তার মেয়ের এমন কথাই হয়তো মাইন্ড করেছে। বাবা স্বভাব সুলভ হেসে রোশান স্যারের দিকে তাকিয়ে বলেন, মেয়েটা আগে কোথাও থাকেনি তো, এই জন্যই কষ্ট পাচ্ছে বাবা। তুমি আবার কিছু মনে করো না। আমি বাবার সাথে সবসময় বন্ধু সুলভে আচরণ করি। ছোট মেয়ে বলে বাবার অনেক আদরে আমি। সংকোচ ছাড়াই বাবাকে যে কোনো কথাই বলতে পারি। কান্না ভেজা কণ্ঠে নাক টেনে বললাম, উনি কোনো কিছু মনে করবে না বাবা। ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে, তাহলেই বুঝবে। বাবা হেসে বললেন, পাগলি আমার। আম্মু বাবা আমাকে তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছে। রোশন স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে উনি ও বাড়িতে থাকতে কখনো ভেঙে পড়তে দেখেননি। এটা ওনার কাছে যেন অবাক হওয়ার মতোই একটা ব্যাপার। আমার আপু এগিয়ে এসে বলল, কি মহারানী, আগে তো আমাকে খুব বলতে, এখন কাঁদো কেন তুমি? আপুকে আমি জড়িয়ে ধরে বললাম, তোমার কি একটুও কষ্ট হয়নি আমার জন্য? পাশ থেকে দুলাভাই বললেন, তোমার আপু কি দুরাত ঘুমিয়েছে? মনে হচ্ছে যেন তার বোনকে যেন বেঁচে দেওয়া হয়েছে, যেমন শালিকা তেমন বউ। ফাঁস থেকে প্রতিবেশীরা ফিসফিস করে বলছে, মনে হয় সারার বরের সারাকে দেখে পছন্দ হয়নি। দেখ কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর বর। আর সারা এবার এত কান্নাকাটি করছে কেন? বিয়ের আগে মুখ দেখেনি, মুখ দেখার পর মনে হয় আর পছন্দ হয়নি। বেশি খাইতে গেলে যা হয় আর কি। মেয়ে পড়া অনার্স সেকেন্ড ইয়ারে, বিয়ে হয়েছে বিসিএস ক্যাডারের সাথে। আমরা জানতাম এমন একটা কিছুই হবে। অন্য একজন বলছে, আরে মনে হয় সারার ওর বরকেই পছন্দ হয়নি। সারা হচ্ছে মডার্ন মেয়ে, বরের বয়স একটু বেশি দেখে ওর আর হয়তো ভালো লাগছে না, এই জন্যই হয়তো কান্নাকাটি করছে।
অন্য একজন বলছে, সারা যাকে দেখে তো মনে হচ্ছে খুব সাদাসিধা। সারা যে ডেঞ্জারাস আর মডার্ন মেয়ে, এ সাদাসিধা যাকে পায়ের নিচে রাখবে। একবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে গোড়া মেয়ে কীভাবে শাড়ির আঁচলে যায়। আগে তো বলতো আমি জীবনের শাড়িই পরবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। মানুষ পারে কিভাবে এরকম মন গড়া কথা বলতে? কিছু বলতে যাব, তখনই দেখি তোরের মুখটা গুমট মেঘের মতো কালো হয়ে আছে। ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে। ওর কি হৃদয় জ্বলছে, পুড়ছে, ভীষণ কি কষ্ট হচ্ছে? হবে বা না কেন, আজ ওর জীবনটাও তো এমন হতে পারত। আম্মু বাবাকে বললাম, আম্মু বাবা, আমার সাথে যে মেয়েটা এসেছে সে আমার যা। ওর নাম হচ্ছে তরি। ওর মা বাবা কেউ নেই। ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে। একটু দেখো না প্লিজ। আমার খেয়াল রাখতে হবে না, ওকে তোমরা যত্ন করো। আমার মা বাবাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না, তাদেরকে সামান্য বললেই তারা সব বুঝে যায়। আমার আম্মু গিয়ে তোরের দুগালে হাত রেখে বলল, মামনি মুখটা এমন শুকনো লাগছে কেন তোমার? তোরের লুকায়িত কান্না সামলানোর চেষ্টা করে বলল, না না আন্টি, কিছুই না। আজ থেকে তুমি আমার মেয়ে, বুঝলে? একটু মায়ের অভাব বোধ করবা না। বলে আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরল। বাবা বললেন, মা তরি, আমরা তো আসি, কিসের এত কষ্ট মা? যাও ভিতরে যাও, অনেক ক্লান্ত তোমরা। আম্মু আর বাবার তরির প্রতি এমন সহনশীলতা আমার খুব ভালো লাগলো। রোশন স্যারকে দুলাভাই কখন ভিতরে নিয়ে গিয়েছেন জানি না। শাড়িতে 2 দিন যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। শাড়ির 3 পিস পরার অভ্যেস আমার নেই। জিন্স আর টি শার্ট পরি বাসায়। কলেজে জিন্সের উপর টপস বা কামিজ। নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শীত হয়ে শুয়ে পড়লাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আহ, কি শান্তি। রুমের দরজা লাগিয়ে দিলাম। এক্ষুনি শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নিব। আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম। শাড়ি খুলে বিছানায় সরে ফেলে আগে টপসটা পরে নিলাম। জিন্স পরতে পরতে পেটিকোট খুলে সরে মারতে আতঙ্কে আমি শিউরে উঠলাম। ওয়াশরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনার মুখের উপর গিয়ে পড়েছে আমার পেটিকোট। উনি কইছিলেন আসলেন কোথা থেকে, কোন জায়গা থেকে? আমি তো দরজা লাগিয়েই দিয়েছি। ও মাই গড, উনি কি দেখে ফেললেন আমার চেঞ্জ করা? হতবিপ্বলের মতো তাকিয়ে আছি আমি ওনার দিকে। উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে ব্রুকুসকে তাকিয়ে আছেন আমার দিকে। কি আশ্চর্য রকম সে চাহনি! আমার চক্ষুদ্বয় কপালে অতিক্রম করছে। হাত পায়ের আঙ্গুল নাড়াচাড়া করছি শুধু। ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, উনি ওয়াশরুমে ছিলেন। বেজা চুল, বেজা শরীর, মনে হয় গোসল করেছেন। পেটিকোটটা হাতে করে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন। কপালের চামড়ায় বাজ পড়েছে কয়েকটা। আমি অনামিকা আঙ্গুল কামড়ে ধরে তাকিয়ে আছি ওনার দিকে। উনিও অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি এবার একটু সরে দাঁড়িয়ে বললাম, আপনি ভিতরেই ছিলেন? হুম। এ ঘর ছিলেন কীভাবে? দুলাভাই চিনিয়ে দিলেন। ভিতরে কি করছিলেন? বলে গিয়েছ গাড়ির ঘটনা? এখন গোসল না করলে কি হতো? আমি কখন রুমে এসেছি জানেন? আপনি তখন কোথায় ছিলেন? ভিতরে। বেরোলেন কখন? যখন চেঞ্জ করছিলে। কি এত বিশ্রী আপনি? একজন শিক্ষক হয়ে এসব অশ্লীলতা করেন কিভাবে? লজ্জা করলো না আপনার? আমার লজ্জা করে না বলে ওয়াশরুমে যাই। তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না। লিসেন, ইটস মাই রুম। আমি দরজা লাগিয়ে চেঞ্জ করছিলাম। কে জানতো ভিতরে আপনি আছেন? আপনি কি দেখেছেন? সত্যি করে বলুন তো। বললে শুনতে পারবে? ওকে ফাইন। আইসে না না, আর বলতে হবে না। আমি কিছুতেই শুনতে পারবো না। এখন আমার কি যে হবে? স্টপ ইট। আমি কিচ্ছু দেখিনি। এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুটতে হয়। পেটিকোট পরেছিল মুখে, ভাগ্যিস আর কিছু পড়েনি। আপনি মিথ্যে কথা বলছেন। নিশ্চয়ই দেখে নিয়েছেন সব কিছু। আপনি আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলেন স্যার? সর্বনাশ আর তোমার কোথায় হলো? যা হওয়ার তা তো আমারই হয়েছে। ভয়ানক সর্বনাশ সারা সিদ্দিকি। আল্লাহ, আমি আবার কি করলাম ওনাকে? ঘড়িতে সময় রাত 10:15। ডিনার শেষ করে ডাইনিংয়ে বসে আছি। আম্মু আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি এসব কী পোশাক পরেছো সারা? এখন তোমার বিয়ে হয়ে গেছে মা, জামাই একটা সম্মানজনক পেশায় আছে। তোমার এসব পোশাক দেখলে মানুষ জামাইকে কথা শোনাবে। আর এসব পরো না মা। আম্মু, তুমি জানো না আমি কমফোর্ট ফিল করি না অন্য কিছুতে। করতে হবে মা, মানিয়ে নিতে হবে সব কিছু। ওই রোশন স্যার আমার দুঃখী দুঃখী মুখের দিকে তাকিয়ে বললেন, আম্মু সমস্যা নেই, ওর যা ভালো লাগে পড়ুক। না বাবা, তুমি এসব কিছু কিন্তু প্রশ্রয় দিও না। মানুষ তোমাকেই তখন কথা শোনাবে।
আমার সময় হোক ও নিজেই এসব ত্যাগ করবে নিজের মন থেকে, জোর করা দরকার নেই কোনো কিছুতে। আমিও তৎক্ষণাৎ বলে উঠলাম, আম্মু তোমার জামাই যদি আমাকে এসব নিয়ে প্রেশার না করে তাহলে আমি কার্পো জারি করব। সমস্ত পুরুষদের বিরুদ্ধে কার্পো জারি করব। তাকেও দাড়ি রাখতে হবে, পাজামা পাঞ্জাবি টুপি এসব পরিধান করতে হবে, তবেই আমাকে নিষেধ করতে হবে। উফ, এ মেয়েটা কবে যে বুঝবে, সব সময় এত বেশি কথা বলে। স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া করতে নেই। আমার মেয়েকে সব থেকে ঝগড়টে বউ হবে। শ্বশুরবাড়িতে মানুষ আমাকে বলবে আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি। আম্মু উচিত কথা শুনতে খারাপ শোনা যায় বুঝলে, আর তাছাড়া মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা বলি করা। তবুও আমাকে মানুষের কথায়ও গুরুত্ব দিতে হবে। মানুষ কী নিয়ে সমালোচনা করছে সেটা ভালো না খারাপ সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। উফ আম্মু, আমার কথা সব যদি আমি একাই ভাববো তাহলে মানুষ কি ভাববে বলো তো? বাবার জন্য পাড়া প্রতিবেশীরা আছে তো, তারা ভাববে একদম বিনা বেতনের কর্মচারী। আমাদের বিষয়ে এমন অনেক কথা আছে যা আমরা জানি না অথচ মানুষ জানে। ওয়াও, আমি মুগ্ধ আম্মু তাদের মানবতা দেখে। মানবতা আজও বেঁচে আছে, না হলে এভাবে কেউ কাউকে নিয়ে ভাবতে পারে? সারা, আসতে বলো। এভাবে গড়গড় করে কথা বলে জামাই কি ভাববে বলো তো? ভাববে একটা জগরুটে মেয়ে বিয়ে করেছে। যা সত্যি তাই ভাববে আম্মু। আমি কোনো শান্তশিষ্ট নম্রভদ্র মেয়ে নই। আমি উচিত কথা বলতে জানি আর বলবো। উচিত কথা বলাকে যদি বেয়াদব বলা হয় তাহলে হ্যাঁ, আর তোমার মেয়ের জামাইয়ের কপাল খারাপ, সে একটা বেয়াদব বউ পেয়েছে। আল্লাহ, এই মেয়েকে নিয়ে যে কি করি। আজ এত সেতে আছে কেন তুমি? সেতে থাকবো না কেন? তোমার বান্ধবী মানে মফিজ কাকার বউ কি বলেছে জানো? আমার বান্ধবীকে, সে আমার বান্ধবী হলো কিভাবে? তোমার বেস্ট ফ্রেন্ড, শুধু বান্ধবী নয়, গলায় গলায় পিরিত তোমার। এটা যশোরের সব মানুষই জানে আম্মু। আচ্ছা মানলাম আমার বান্ধবী, তো কি বলেছে? আমার বর নাকি বুড়ো। সাথে সাথে রোশান স্যার আমার দিকে তাকালেন। আম্মু বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি কি কথাটা জোরে বললে ভুল করে ফেললাম? আম্মু যেন ভীষণ রকমের লজ্জা পেয়েছেন। রোশন স্যার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ওনার কি ফেস্টিজে লাগলো? আম্মু আমাকে ধমক দিয়ে বলল, যাও ঘুমাতে যাও। রোহানার বাবার সাথে কথা বলার জন্য বায়না ধরেছে। তরিয়াপুর নাম্বার থেকে বারবার কল দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে, অথচ বিজি দেখাচ্ছে। বুঝতে আর বাকি রইল না সোয়ার সাথেই কথা বলছে। তরিও বুঝতে পারছে ওশান সোয়ার সাথেই কথা বলছে। তরির চোখ পানিতে চলচল করছে। আপু আর দুলাভাই খুব খুনসুটি করছে। তরি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদেরকে। কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক বিষয়। কে না চায় তার নিজের স্বামীর সাথে এমন সুন্দর সম্পর্ক থাকতে? আমার আপু সেলাইয়ের কাজ জানে, সাথে একটা পার্লারও আছে। তরির মন অন্যদিকে গোড়াতে আপুকে বললাম, আপু 10টা 3 পিস তরির গায়ের মাপ নিয়ে বানিয়ে দাও। আমরা যে 2 দিন থাকবো তোমার আর অন্য কোনো কাজ নেই, তরির জন্য 3 পিস বানাও। আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দিব। আপু আমার দিকে তাকিয়ে বলল, খুব টাকা হয়ে গেছে তাই না? তুই আমার কেউ না, তরি আমার বোন, ওর জন্য আমি সব করতে পারবো। তরি একটা কিউটের ডিব্বা, সাজালে তাকে পুতুল লাগবে। আপুল দুলাভাইকে বলল, তুমি দাদুদের সাথে ঘুমাও, আমি তরিকে নিয়েই ঘুমাবো। আচ্ছা ঘুমাও, কোনো সমস্যা নেই। একটা রাত বউ ছাড়া কষ্ট হবে, তবুও মানিয়ে নিব। তরি রোশান স্যারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আম্মা বকবে তো যদি 3 পিস পরি, ভাবিকে নিষেধ করুন। আমি তো ভাবছিলাম যে 2-3টা শাড়ি কিনেছে ওইটা আমার জন্য। তোমার ভাবিকে নিষেধ করেও কোনো লাভ নেই, যা ভেবেছে তাই করবে। আমাকে কি বলবো? আচ্ছা সেটা আমি দেখব। এইদিকে মেয়ে যদি বাড়ি গিয়ে জিন্স পরে কি হবে সে চিন্তায় আমি মরি। তরির এই কথা শুনে আমি এগিয়ে এসে বললাম, তোমাকে যদি 3 পিস পরা নিয়ে কিছু বলে তাহলে আমি তোমাকে জিন্সও পরাবো। আম্মা দেখবে তরি শাড়ি থেকে জিন্স পরেছে। হ্যাঁ, শাড়িতে নারী, এ কথাটা ঠিক। শাড়ি নারীর সঠিক পোশাক। এর বাহিরেও তো মেয়েদের কিছু শখ থাকতে পারে তাই না? সেগুলোও পূরণ করতে দেওয়া উচিত। মেয়ে বলে কি সব ইচ্ছে মনের মাঝে দাপন করতে হবে? এইসব নিয়ম আমি মানি না। আমাকে বলুক শাড়িতে তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার যেটাতে সুবিধা হয় সেটাই পরো। তাহলে আমি নিজে বিবেক থেকে ভেবে দেখব কি করা যায়। কিন্তু আমাকে কড়া শিকলার শাসনে বাঁধতে চাইলে সেটা পসিবল না। আমাকে ভালোবাসায় বাঁধতে হবে। কথাটা রোশান স্যারকে শুনিয়ে শুনিয়ে বললাম, জ্ঞান থাকলে বুঝে নিবে আমাকে ভালোবাসতে হবে। রোশান স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। রাতে ঘুমানোর জন্য বেডরুমে গেলাম। উনি দেখলাম সুটকেসের মধ্যে কিছু একটা খুঁজতেছেন। আমি দরজায় দাঁড়িয়ে পরখ করেছি। খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? ট্রাউজার। এখন পরবেন? না হলে ঘুমাবো কিভাবে? গ্যাবার্ডিং পরে ঘুমানো যায়? ট্রাউজার পরেও কি ঘুমানো যায়? তাহলে কি পরবো? লুঙ্গি পরবেন? আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই সবচেয়ে আরামদায়ক। এনে দেবো বাবার থেকে একটা? নো, আমি লুঙ্গি পরে ঘুমাই রাতে, তবে তোমার সাথে ঘুমোতে গিয়ে লুঙ্গি পরতে পারবো না। কেন?
রিস্ক আছে, তোমার মতো পেটিকোটের নিচে আন্ডারওয়্যার পরা লাগবে। আমি ফিক করে তখন হেসে দিলাম। ওনার কথা শুনে ইজ্জতের ভয় সবারই আছে, প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যাস, হঠাৎই একজনের সাথে ঘুমানো কি বিশ্রী একটা ফিলিংস। উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসলেন, পা দুটো মেলানো। আমি ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতির কামিজ পরে এলাম। প্লাজোর নিচে গেট দিয়ে সেফটি পিন দিয়ে আটকে দিলাম যেন উপরে না ওঠে। ওড়নাও খুব শক্তভাবে পেঁচিয়ে দিয়ে 2-4টা সেফটি পিন দিয়ে আটকে দিলাম। গড়জোড়ে পাইচারি করছি সোয়াকে জানানোর বাকি অনেক কিছু। নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে। উনি আমাকে পর্যবেক্ষণ করেই বললেন, দরজা কি খোলা রেখেই ঘুমাবে? আমার ঘুম পাচ্ছে, জানালাও বন্ধ করে দাও। দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি, তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো? না, চিচি, কি লজ্জার ব্যাপার। দুপুরে আপু আর ধুলাভাই জোর করে ওনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। লজ্জায় আমার কেমন মরি মরি অবস্থা। বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরে দরজা দেওয়ার মতো লজ্জাজনক কাজ দুনিয়াতে বোধহয় আর একটাও নেই। তাই এখন বাবা ঘুমাবে, তারপরে দরজা লাগাবো। রোশান স্যার ব্রু ওসিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, তুমি কি দরজা লক করবে না? ওভাবে থম মেরে কী ভাবছ? দেখুন, বাবা আগে ঘুমিয়ে যাক, নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ, জামাই পেয়েই ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। এ মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল। উপর উপর যতই বলুক বিয়ে করব না, মনে মনে ঠিকই বিয়ে পাগলি ছিল। ছিলে না? না, মোটেও না। মেসেঞ্জার প্যানেলে কি লিখতে বলিনি, কিন্তু ওটা তো এমনি দুষ্টমি করতাম। তুমি যে কোন লেভেলে দুষ্ট আমি ভালোই বুঝেছি। উনি ফোন স্ক্রল করছেন চুপচাপ। আমি ফ্লোরে বসে আমার ফোন নিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে আগে ফোনটা আছাড় মারলাম। আমার এই মুহূর্তে সোয়ার সাথে যোগাযোগ করতেই হবে। ফোনে যে কথা বলবো সেই সুযোগটুকুও পাচ্ছি না। আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, আমাদের ফ্রেন্ডদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে। আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন, কী সমস্যা, ফোন আছাড় মারছো কেন? সে কখন থেকে ফেসবুক আইডি খোলার চেষ্টা করছি, হচ্ছেই না। আগের আইডির কি হয়েছে? সেটা নষ্ট হয়ে গেছে, নিউ আইডি খুলবো, হচ্ছে না কেন? নতুন নাম্বার লাগবে। এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি তো, কতগুলা হিসাব রাখিনি। ওয়াও, তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো। আম্মু, বাবা, দাদু, আপু, আশেপাশের শাশাশাশি মোটামুটি পরিচিত যত মানুষ আছে, আত্মীয় স্বজন কারো নাম্বার দিয়ে আইডি খুলতে আর বাকি নেই। আইডি খুলেছি আর বাদ দিয়েছি, কোনো সমস্যা হয়েছে বাদ দিয়ে দিয়েছি। মার্ক জাকারবার্গের উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা। অপমান করছেন, করেন, কিন্তু এখন কি করব বলুন তো? এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যা সিম দিয়ে আমি আইডি খুলব। আছে আরও একজন, সে হলো রোশান সিদ্দিকী। দাও, খুলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, দিন। আইডির নাম কি দিব? অ্যাঞ্জেল সারা দিয়েছিলাম, জীবনের প্রথম আইডিটা। আর ক্যাপশন কি দিতাম জানেন? উনি ব্রুকুসকে প্রশ্ন করলেন, কি? প্রথমে HI মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম। তারপর তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম, শাড়িতে কেমন লাগছে বন্ধুরা। তারপর সিঙ্গেল ছবি আপলোড দিয়ে পোস্টে দিতাম, আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপর গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না। আচ্ছা, তারপর শুধু তারপর তারপর করছেন কেন? হ্যাঁ, আর তার কোনো পর নেই, শুধুই আপন। এখন কি দিব? অ্যাঞ্জেল সারা? মা না, আমার প্রেস্টিজে লাগবে। আপনার ইচ্ছে মতো দিন। সারা সিদ্দিকী দিলাম। আচ্ছা দেন, পাসওয়ার্ড কি দিব? আচ্ছা, ভেবে নেই। কী ভাবছ, কার বাচ্চা দিবা তাই? না। তাহলে বলো। আমি ওনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম, যাতে করে উনি দেখতে না পারেন। উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম। ব্রু হসিয়ে বললেন, বারবার সাউন্ড উচ্চারণ করবে না তো মুখ দিয়ে, শুনতে অন্যরকম শোনায়। সন্দিহান হয়ে আমি জিজ্ঞেস করলাম, কেমন শোনায়? না, কিছু না। বলুন আগে, আপনাকে কিন্তু বলতেই হবে। কাউকে চুমু দিয়েছ কখনো? ইস, কি লজ্জার কথা। লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে বললাম, আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? ও, বর ছাড়া কাউকে চুমু দেওয়া যায় না? না। তোমার বর তাহলে অনেক চুমু খাচ্ছে, তাই না? কি পাজিল রে লোকটা, দেখে যা মনে হয়েছে তাই নয়, কথা কম বলে, আবার পাজিলও কিন্তু আছে।
এরই মাঝে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা। পাড়া বলতে পাশের বাসারই দুপুরের সেই মহিলাগুলো। আমি জানালার পাশে গিয়ে বললাম, এ দাঁড়ান, উকি দিচ্ছেন কেন এত রাতে? একটু জামাইকে দেখছি। আপনারা দুপুরে কি বলেছিলেন? আমার বরের আমাকে দেখে পছন্দ নয়? কেন, আমার বরের কি আপনাদের দেখে পছন্দ হয়েছিল? আপনাদের সাহস হয় কি করে, হ্যাঁ, এলোমেলো কথা বলার? আমার বর আপনাদের কানে কানে বলেছে যে আমাকে পছন্দ হয়নি, আর বলেছে আপনাদের বিয়ে করবে। আমার বরের বয়স বেশি। আপনাদের বর কি ফিডার খায় নাকি আন্টি? শুনুন, আমি আর আমার বর বয়সে পারফেক্ট, এবং এত রাতে পাড়া পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন? লজ্জা থাকলে আর কোনোদিনও মানুষ নিয়ে এসব বলবেন না। শুনুন, আমার বর আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে। এই শুনুন, আপনার নাকি আমাকে পছন্দ হয়নি। ওনার কি যে হাসি পাচ্ছে। শুকনো কাশি দিয়ে বললেন, মানুষের কথায় কান দিতে নেই। আমি কি কাউকে বলেছি আমার পছন্দ নয়? আমার প্রথম পছন্দ তুমি। মহিলাদের মুখের উপর জানালা লাগিয়ে দিয়েই বললাম, ধন্যবাদ প্রফেসর। যদি চুপ থাকতেন তাহলে খবর ছিল। আমি জানতাম আমার খবর ছিল, তাই তো আর ভুল কিছু করিনি। হঠাৎ করে মধ্যরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার। কিছুতেই আমি শ্বাস নিতে পারছি না। চটপট করছি আর হাঁপাচ্ছি। রোশন স্যারের ঘুম ভেঙে গেল। আমাকে চটপট করতে দেখে উনি চটজলদি উঠে পড়লেন। গলায় ওড়না আটকে গিয়েছে আমার। তড়িঘড়ি করে আমাকে উঠিয়ে বসালেন, গলা থেকে ওড়না সরিয়ে দিলেন। কেমন যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। দ্রুত নিঃশ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি। উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলেন। ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখেছি। আমাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট উভয়ই দেখলাম। কেমন যেন অস্থির হয়ে বলছেন, সারা, তোমার কষ্ট হচ্ছে? তোমার কি খারাপ লাগছে? বলে জগ থেকে পানি খাইয়ে দিলেন। আমি কিছুই বলতে পারছি না। উনি আমাকে ওনার বুকের সাথে আগলে ধরে মোলায়েম কণ্ঠে বললেন, বিয়ের আগে শুনেছিলাম আমি যাকে বিয়ে করেছি সে খুব উশৃঙ্খল। পোশাকেরও কোনো ঠিক নেই। যে মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর ডাকতে গিয়ে নিজের জীবন দিতে যায়, সে মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়ে গেছে। মানুষের কথা আমি কানে নিইনি। আমি জানতাম তুমি সব দিক থেকেই পারফেক্ট একটা মেয়ে। এইটুকু বলে আরও শক্ত করে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি যেন কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম। শরীর যেন আমার অবশ হয়ে আসছে। কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বুলাচ্ছেন আমার মাথায়। হঠাৎই খেয়াল হলো ওনার বলা কথাটা, উনি জানতেন আমি ভালো। মানে উনি কি জানতেন আমার সাথে বিয়ে হবে? শুনশান নীরবতা বিরাজ করছে চারদিকে। নিঃসুপ প্রকৃতির মাঝে আমার কর্ণকহরে পৌঁছাচ্ছে ওনার হৃদয়ের স্পন্দন। আমি অদ্ভুত একটা ভালো লাগা অনুভব করছি, যেন পিপাসিত হৃদয়ে তৃষ্ণা মিটাচ্ছে আমার। এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। রোশন স্যার ঘুমিয়ে পড়েছেন, কপালে এক হাত ঠেকানো। আমি ওনার চোখ থেকে চশমাটা খুলে রেখে দিলাম। উনি কি কিছুক্ষণ আগেও চশমা পরেছিলেন? কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে। ঘুম নেই আমার দুচোখের পাথায়। সোয়া কুমিল্লা গিয়েছে ওর মামাতো বোনের বিয়েতে। এই মুহূর্তে সোয়াকে কিভাবে জানাবো সবটা? ফোনে এসব বললেও বিশ্বাস করবে না। সো আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ও জীবনটা এভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। রোশন স্যারের মা আরেকটা সমস্যা। আমি তাকিয়ে আছি রোশন স্যারের দিকে। এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ওনার মায়ের ব্যাপারে যদি এভাবে সবটা জানিয়ে দেই তাহলে উনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। তাছাড়া মাত্র 2 দিন আমার ও বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে। এখনই এত বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না। কোনো কিছুই গরম খাওয়া উচিত হবে না। আমার কথা কেউ এখন মেনেও নেবে না। উল্টো আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে। অবশেষে তোরই একা হয়ে যাবে। আরও বেশি কষ্ট নেমে আসবে তোরই জীবনে। আমি বেশি বাড়াবাড়ি করলে রোশন স্যার আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে পারেন। যদি রোশন স্যার আমার কথা বিশ্বাস করে নেন তাহলেও কষ্ট পাবেন। মায়ের থেকে সম্মানীয় আর ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি তোরের ভালো চাই, কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না। তোরিকে ভালো প্রমাণ করতে আমি খারাপ হব। আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই ওনাকে ভালোবাসেন। তাছাড়া তোরির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে। তোরিকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে। বাংলায় একটা প্রচলিত কথা আছে, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। কথাটা মিথ্যে না। আজ টাকা থাকলে ওশানও তোরির জন্য পাগল থাকতো। তোরিকে আমি লেখাপড়া শেখাবো। কেটে গিয়েছে 15 দিন। সোয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে। আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে। কাল সকাল হলেই আমাকে কলেজে যেতে হবে। সোয়ার সাথে অনেক কথা আছে আমার।
কাক ডাকা বোর, শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে। জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করছি। শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠেছে। হঠাৎই গায়ে আরামদায়ক কিছু অনুভূত হলো। ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম। হঠাৎই পাতলা চাদরের আবরণে ডেকে গেল সারা শরীর। আরামদায়ক পরিবেশে চাদরটা ভালোভাবে গায়ে টেনে নিয়ে পাশে থাকা কোলবালিশটা ভালোভাবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ঘুমে অচেতন আমি। কানে ঝুমঝুম শব্দ ভেসে আসছে। কর্ণকুহরের শ্রুতিমধুর লাগছে। ঠান্ডার প্রবণতা ক্রমশ বেড়েই চলছে। সেই সাথে পাল্লা দিয়ে উষ্ণতাও বেড়ে চলছে। ঘুমন্ত অবস্থায় নিজের ভিতরে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মাতাল করা এক অনুভূতি। কিসের অনুভূতি বুঝতে পারছি না, তবে আমাকে নেশার মতো টানছে। নিজের শরীরের অনুভূতির অদ্ভুত এই পরিবর্তন বুঝতে পারছি। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো লাগার যেন অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে আমার ইন্দ্রিয় শক্তি জাগ্রত হচ্ছে। সমস্ত ইন্দ্রিয় ঘুমের দেশ থেকে সজাগ হচ্ছে। আমি বুঝতে পারছি কারো আড়ষ্ট হাতের বাঁধনে আমি আবদ্ধ, কারো উষ্ণতায় মাতোয়ারা, কারো ঘন গাঢ় উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখের উপর, কারোর উষ্ঠ মিলিত হয়েছে আমার উষ্ঠে। আস্তে করে চোখ জোড়া করলাম। কোলবালিশ ভেবে জড়িয়ে থাকা মানুষটা ওশান ছাড়। আমার মতো করেই উনিও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন খুব শক্ত করে। দুজনের উষ্ঠদায় একত্রিত। অনেক ঘুমে বিভোর, কিন্তু ওনার অনুভূতি জাগ্রত। আমি খেয়াল করছি উনি নেশাত্ম এক অনুভবে আমাকে টানছেন ওনার দিকে। উনিও কি আমার মতোই কোলবালিশ ভেবে এমন করছেন? দুজনের শরীরে একটা কথা, ইস কি যে লজ্জা! ভয়ানক কিছু ঘটে যায়নি তো আবার? যে অবস্থায় আছি এর থেকে ভয়ানক কিছু আর হতেই পারে না। লজ্জায় ভয়ঙ্কর এক অবস্থা হলো আমার। ওনার সাথে আর ঝগড়া করবো কিভাবে? আজ যা ঘটলো, উনি আমার কাছে এলেন কখন? ওনার শক্ত পোক্ত বাঁধন থেকে তো ছোটারও উপায় নেই, যেন শক্ত এক শিকলে বাঁধা। কখন মিলেতে হয়েছি দুজন? উনি তো এতটা বেখেয়ালি নন। ঘুমালে তো এক চুলও নড়েন না। তাহলে আজ কিভাবে আমার কাছাকাছি এলেন? আর আমারই বা এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে ভুল করে কাছে এসে বুঝি জীবনের শ্রেষ্ঠ সুখটা পেলাম। ওনার স্পর্শে এত ভালো লাগা, এত নেশা, এত তৃষ্ণা, যেন আমার দীর্ঘদিনের পিপাসিত হৃদয় শীতল হলো। একটা রাগী গম্ভীর মানুষের শরীরের গন্ধ এত দারুণ হয়? এত ভালো লাগা, এত অনুভূতির মিশ্রণ থাকে? চোখ বন্ধ করে পড়ে রইলাম ওনার বুকে। এই ভালো লাগাময় মুহূর্তটুকু শেষ না হোক। বাহিরে জুম বৃষ্টি হচ্ছে বিরতিহীনভাবে। বৃষ্টির জন্যই বুঝি ঠান্ডা অনুভব হচ্ছিল। আমি আর কতক্ষণ এভাবে থাকবো? জানালার একটা পাল্লা খুলে দিয়েছে। বৃষ্টির ছিটে এসে ভিজে যাচ্ছে ঘর। খয়েরি কালারের পর্দাটা উঠছে। জানালার সোজা ল্যাপটপ, টেবিলে ল্যাপটপ রাখা। বৃষ্টির পানি এসে সেটা ভিজে যাচ্ছে। আজ আবার ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড ইয়ারের। 9টার মধ্যে ব্যাংকে পৌঁছাতে হবে। কলেজে অনেক কাজ আছে। আজ লাস্ট ডেট ফর্ম ফিল আপের। সোয়া গতকাল কুমিল্লা থেকে ফিরেছে। ওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 7:30 বাজে। ইস, তোরির একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ওনাকে ঠেলে সরিয়ে ওঠার চেষ্টা করলাম। আমার কিছুক্ষণ নড়াচড়ার পর উনি চোখ মেললেন। এভাবে আমাকে ওনার সাথে মিশে থাকতে দেখে চটজলদি উঠে বসে বললেন, উফ, তুমি! ওনার চোখে মুখে দেখছি কি লজ্জা! লজ্জা আমি নিজে মিয়ে যাচ্ছি। লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমি বিছানা ত্যাগ করে ওড়না খোঁজাখুঁজি করে দেখলাম ফ্লোরে পড়ে আছে ওড়নাটা। ফ্লোর থেকে ওড়না তুলে গায়ে দিয়ে ওনার ল্যাপটপটা জানালার সাইড থেকে সরিয়ে এনে বললাম, ওভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি ঘুমলে আপনি তার পয়দা নেন, তাই না? উনি কেমন চিন্তিত সাথে লজ্জিত মনে হচ্ছে। সামনে চুলে হাত দিয়ে চুরুনি করতে করতে বললেন, আমি কোনো পায়দা নিতে যাব? নিশ্চয় তুমি এসেছিলে আমার কাছে। আমি একটুও যাইনি, আপনি এসেছিলেন। আপনাকে আমি ওড়না খুলতে দেখেছিলাম, বাট আমার মনে হলো আমি ওটা স্বপ্ন দেখেছিলাম। ওটা স্বপ্ন নয়, সত্যি। গলায় ওড়না পেঁচিয়ে পটল তুলে ফেলতে তাই সরিয়ে দিয়েছিলাম। এখন ওসব অজুহাত দিচ্ছেন না। আমার গায়ে কাঁথা আসলো কিভাবে? শীতে তো হিম হয়ে যাচ্ছিলে, তাই দেখে হেল্প করছিলাম। এটাও আমার দোষ হলো? তাহলে আপনার কাছাকাছি গেলাম কিভাবে? আমি জানি সেটা, নিজেই তো এসেছ। তুমি কিভাবে ঘুমাও একদিন ভিডিও করি, তাহলে বুঝবে। রাতে কতবার এসে আমাকে হামলা করো, বারবার কোলবালিশ ছেড়ে আমাকে এসে থাক। আর বললাম না, মোটেও না। আমি আপনার কাছে যাই না। আমি ঘুমিয়ে গেলে আপনি রেগুলার এইসব করেন। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই এসব? আপনি প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমিও তো প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছো। ওইসব করলে এতদিন বেবির আম্মু হয়ে যেতে। ছি, কি লজ্জা! আপনার কি একটু লজ্জা করে না? তুমি কি লজ্জা রাখতে দাও আমার? আর হ্যাঁ, বিয়ে করা বউ আমার, পায়দা নেওয়ার কি আছে? হক তো আছে আমার, তাই না? আর আজ যা সর্বনাশ করলে, আমি তো শেষ। নারী এভাবেই পুরুষের সর্বনাশ করে। বলে উনি শাওয়ারে ঢুকলেন। আল্লাহ, রোশন স্যার দিন দিন এমন বেহায়া হয়ে যাচ্ছেন কেন? মুখে কি কিছুই তার আটকাচ্ছে না? চুল ঠিক করে বাহিরে বের হলাম আমি।
তরি চা করে ডাইনিংয়ে দিয়েছে। আগুন গরম চা ধোয়া উঠছে। খেয়াল করলাম তরির মুখটা ভারী হয়ে আছে। ডাইনিংয়ে বসে শ্বশুর শাশুড়ি ওশানা দাদু চা খাচ্ছেন। তরি কোনো কথা বলছে না। কিন্তু কেন, কি হয়েছে ওর? ওশানকে বেশ পরিপাটি লাগছে দেখতে। জিন্স গেঞ্জি পরে রেডি, যেন বাহিরে যাবে। আমাকে দেখে শাশুড়ি বললেন, কি ব্যাপার তরি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সার আমাকে চা দাও। ওশান আরশোকে আমার দিকে তাকাচ্ছে। আমিও ঘৃণা ভরা দৃষ্টিতে ওশানের দিকে তাকালাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, না আমি চা খাবো না এখন। তরির কি মন খারাপ আম্মা? ও এমন চুপচাপ কেন? ও তো অলক্ষী, মুখ ওই রকম পেঁচার মতো করে রেখেই সংসারটাই শেষ করে ফেললো। মুখ ওই রকম রাখে কেন আম্মা? দাদু বললেন, ওর মনে কত সুখ যে তাই হাসবে। আম্মা বললেন, আহ বাবা, আপনি এত প্রশ্রয় দিবেন না তো, আপনার জন্যই মাথায় চড়েছে ও। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে কি ঘটেছে। আমার দিকে তাকিয়ে বললাম, তোরে কি করেছে আম্মা? আরে মা, কাল যে তুমি শাড়িটা গোসল করে খুলে রেখেছিলে না, ও সেটা ধুয়ে দেয়নি। আমার শাড়িও পরে আছে, তোমার বাবার লুঙ্গি, ওশানের লুঙ্গি সব পরে আছে। এত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কাপড়ের কি রং থাকে? ওর নাকি মনে নেই, নবাবজাদের মেয়ের নাকি মনে নেই। পাখনা গজিয়েছে নাকি? খাওয়াটা কোন জায়গা থেকে আসে? বাপের বাড়ি থেকে তো 4 আনা সুতোটাও আনার ক্ষমতা নেই। ঘুম থেকে উঠে সবার ভেজা কাপড় দেখে আমার মাথা ঠিক নেই। কাল আমার বিছানাও ঝেড়ে দেয়নি। এ বাড়ি থেকে আর কতবার দূর করব? মাগনা খাওয়া আছে কোথায় আর যাবে? এই আপদ দূর হলে আমার ছেলেও বাঁচত, আমিও বাঁচতাম। ওশান বলে উঠল, কত মানুষ গলায় দড়ি দেয়, ও কি দড়িও দেখে না? আমাও আমার চোখের সামনে আসলেই আমার বিরক্ত লাগে। ওশানের দিকে আমি তাকিয়ে বললাম, তোরের গায়ে তুমি হাত তুলেছ? দাদু বললেন, এটা কি নতুন নাকি? দেখো তো হাতটা মুচড়ে কেমন ভেঙে ফেলেছে। রক্তকণিকা জ্বলে উঠল আমার। তরির হাতের দিকে তাকালাম আমি। হাতটা কেমন ফুলে উঠেছে। কষ্ট পাচ্ছে কিন্তু শেয়ার করার মানুষ নেই। আমার ভিতরটা হু হু করে উঠল যন্ত্রণায়। শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনাদের সবার কাপড় খুলে রেখেছিলেন কেন? না ধুয়ে ফেলে রেখেছিলেন কেন? তৎক্ষণাৎই আমার শাশুড়ি বলে উঠলেন, বাড়ির পুরুষ মানুষ কি পরনের কাপড় ধুতে পারে? আর ছেলের বিয়ের পর শাশুড়ি কেন কাপড় ধুয়ে দিবে? ধুতে পারেন না মানে? তাহলে আপনার বড় ছেলে আমার কাপড় কিভাবে ধুয়ে দিল? কি বললে? আমার রোশান তোমার কাপড় ধুয়ে দিয়েছে? হ্যাঁ, ধুয়েছে। আপনার কাপড় এখন থেকে আমি ধুয়ে দিব আম্মা। আর রোশান আমার দেবর, ওরটাও আমি ধুয়ে দিব। মানে সবারটাই আমি ধুয়ে দিব। তোরই তো এতদিন ধুয়েছে। ও যেহেতু করতে চেয়েছে, আমি আর না আমি করব। ওশান চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। টেবিলের বাকিরাও অবাক হয়ে গেল। শাশুড়ির ঘোর আপত্তি, সে আমাকে এসব করতে দিবেন না। দাদু মুচকি হাসছেন আর বিড়বিড় করে বলছেন, দামাকা হবে বোঝাই যাচ্ছে। মিনয়ের নাম্বার থেকে ফোন ক্রমাগত আসছে। আমি আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে? এত ফোন দিস কেন? জানিস না জামাই আছে আমার? আগের মতো ফ্রি থাকি না। সারা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? তন্ময় সুইসাইড করেছে। আমি হসপিটালে আসছি, অবস্থা ভালো না। ঘুমের ওষুধ খাইছে অনেকগুলো। কেন, কি হয়েছে ওর? সোয়ার জন্য। তুই তো জানিস তন্ময় সোয়াকে কত ভালোবাসে। জানি, বাট সুইসাইডের কারণ কি? কাল সোয়া কুমিল্লা থেকে ফিরলে তন্ময় সোয়ার বাসা নিচে গিয়েছিল। সোয়ার জন্য একগুচ্ছ লাল গোলাপ, একটা পান্ডা, একটা 3 পিস নিয়ে গিয়েছিল। তন্ময় টিউশনের টাকা জমিয়ে ওগুলো কিনেছিল। কিন্তু সোয়া তন্ময়কে বকেছে। আর গিফটগুলো তো নেয়নি, সাথে অনেক গালিগালাজও করেছে। বলেছে তন্ময় বন্ধু নামের কলঙ্ক। বন্ধু হয়ে কিসের প্রেম ভালোবাসা? বন্ধুত্বের মাঝে এসব কি? সে তন্ময়ের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করেছে। সাথে বলে দিয়েছে ওশান ছাড়া তার জীবনে কেউ জায়গা পাবে না। আরও অনেক কথা। তন্ময় তাই সহ্য করতে পারেনি। বিগত 4টা বছর তন্ময় সোয়াকে বোঝাচ্ছে, কিন্তু সোয়া লক্ষ্যবার রিজেক্ট করে দিল। সোয়া বেশি রেগে গিয়েছে। তন্ময় বলেছে সে গরিব বলে সোয়া তাকে চায় না। কাহিনীর শেষ নেই। তুই আয়, এসে বাকিটা শুনিস। বাঁচবে তো? বলা যাচ্ছে না। তন্ময়ের মতো পয়সা, ভালো হাইট, ভালো স্টুডেন্ট রেখে কিভাবে যে সোয়া ওশানের জন্য পাগল হয়ে গেল। কত মেয়ে তন্ময়কে প্রপোজ করলো, অথচ তন্ময় সোয়ার জন্যই পাগল। আমি দ্রুত উঠে চেঞ্জ করে রোশন স্যারকে কিছু না বলে বেরিয়ে গেলাম সিটি হসপিটালের উদ্দেশ্যে। ঝুম বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছি। চারদিকে ঢল নেমেছে। রাস্তায় ভ্যান, রিক্সা, অটো কোনো কিছুরই দেখা মিলছে না। মাথার উপরে ধরে রাখা ছাতাটির উপর জুমুর জুমুর করে নৃত্যে মেতেছে বৃষ্টিকণা। পায়ের নিচ থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। ছাতায় বাদ মানছে না। সাইড ব্যাগটা কোনো রকমে ঝুলিয়ে নিয়ে এসেছি। মনটাও বড্ড অস্থির হয়ে আছে। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড। ওর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না।
ভ্যান গাড়ির জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মন দৌড়ালে কি কখনো পথ পুরায়? আধা ঘন্টা হাঁটার পর একটা অটো দেখা পেলাম। অটোওয়ালাকে হাত ইশারা করতেই থেমে যাই। জিজ্ঞেস করলাম সিটি হসপিটালে যাবেন? অটোওয়ালা বলল, না, আমি বাজার নিতে এসেছিলাম, আজ আর ভাড়া টানবো না, বাসায় গিয়ে ঘুমাবো। আধা ঘন্টা পরে আরও একটা অটো পেলাম। এখানেও হতাশ হলাম, কিন্তু এনাকে কোনোভাবেই ছাড়া যাবে না, এই অটোটা ধরতেই হবে। খুব কাকুতি মিনতি করে বললাম, মামা, আমার বন্ধু সুইসাইড করেছে, অবস্থা খুব একটা ভালো না, ইমার্জেন্সি হসপিটালে পৌঁছাতে হবে আমাকে, প্লিজ চলুন। না না, ওইদিকে এখন যাব না, তাছাড়া আর প্যাসেঞ্জারও পাওয়া যাবে না। মামা, আপনার ভাড়া তো 30 টাকা, আমি আপনাকে 200 টাকা দিব, চলুন প্লিজ। আচ্ছা উঠেন। ঘণ্টাখানিকের মাঝে বিজে নিয়ে উপস্থিত হলাম সিটি হসপিটালে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে দীপ। দীপকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে, হাতে প্রেসক্রিপশন। রিসিপশনে কথা বলছে। দীপ আমাকে দেখে চিন্তিত কণ্ঠে বলল, সারা, তুই এসেছিস? হাঁপাতে হাঁপাতে বললাম, তন্ময় কই রে দীপ? কী অবস্থা ওর? দোতলায় আছে, জ্ঞান ফিরেনি এখনো, আমি স্যালাইন নিয়ে আসছি, তুই যা। আমি ব্যস্ততার সাথে দোতলায় উঠলাম। খুব দ্রুত বেগে ওঠার পরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে মৃন্ময় ডাক দিল, সারা, এদিকে আয়। তন্ময় অচেতন হয়ে পড়ে রয়েছে, স্যালাইন চলছে। বর্ষা গালে খোসা খোসা দাড়িতে তন্ময়কে সবসময় সুন্দর লাগে। মুখটা প্যাকাশে হয়ে পড়ে আছে আজ। মিনয়কে বললাম, ডাক্তার কি বলেছে? বলল, আর একটু পরে আনলে কি হতো ঠিক নেই। তন্ময়ের বাড়িতে জানিয়েছিস? ওর মা অসুস্থ, আর কেউ নেই। শৈশবকালে বাবাও মারা গিয়েছে। একমাত্র ছেলের এমন খবর শুনলে আন্টির কি অবস্থা হবে এটা ভেবে বলিনি। তাতে আবার হাই প্রেশারের রোগী। তন্ময় কি পাগল হয়ে গিয়েছে মৃণয়? এমন একটা ভুল কিভাবে করলো? যদি কিছু হয়ে যেত? সারা, আমি আর দীপ জানি তন্ময় সোয়ার জন্য কত পাগল। মেসের ওয়াল জুড়ে সোয়ার নাম লেখা, ওয়াল জুড়ে সোয়ার ছবি টাঙানো। সোয়াকে দেখার জন্য রাত নেই দিন নেই ছুটে গিয়েছে সোয়ার বাসার সামনে। সারা মাস পায়ে হেঁটে যাতায়াত করে টাকা বাঁচিয়েছে সোয়ার সাথে একটু রিকশায় চড়ার জন্য, সোয়ার পছন্দের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য। সোয়া ধনী পরিবারের মেয়ে, গাড়িতে চড়তে ওর ভালো লাগে না, আর রিকশায় চড়তে পছন্দ করে। আর জানিসই তো রেগুলার রিকশায় যাতায়াত তন্ময়ের মতো ছেলের জন্য কতটা টাফ। তন্ময় রোজ 2 কিলোমিটার হেঁটে যাওয়া আশা করে। যাতায়াত ভাড়া বাঁচিয়ে সোয়াকে এটা সেটা গিফট দিয়েছে। সোয়াকে জানে তন্ময়ের দুপায়ে কত শত ব্যথা জমেছে হাঁটতে হাঁটতে। সোয়া অনেকবার আপত্তি জানিয়েছে এসব গিফট নিতে, কিন্তু তন্ময়ের জেদের কাছে হার মানতে বাধ্য। মাস শেষে তন্ময়ের হাতে টাকা থাকে না। একটা শার্ট টি শার্ট কতদিন ইউজ করে তার হিসেব নেই। টিউশনি থেকে টাকা জমিয়ে মায়ের জন্য টাকা পাঠাতে হয়, নিজের পড়ালেখা। তন্ময় জীবনযুদ্ধে লড়াই করা একজন বীর। সোয়া কবে যে বুঝবে? সিজিপিএতে তন্ময় ডিপার্টমেন্টের ফার্স্ট। আমরা জানি তন্ময় একদিন সবার মুখে উজ্জ্বল করবে। আমি একটা টুল টেনে তন্ময়ের পাশে বসলাম। আমরা বন্ধুদের যেমন সব থেকে পছাতে বেশি ভালোবাসি, তেমনি করে বিপদে সবার আগে এগিয়ে আসি। তন্ময়কে দেখে আমি সহ্য করতে পারছি না। কান্না আটকাতে কষ্ট হয়ে যাচ্ছে, ঠোঁট অনবরত কাঁপছে। তন্ময়ের হাতের উপর হাত রেখে বললাম, তন্ময়, তুই মৃণয় আর দীপ সারা জীবন আমাকে আর সোয়াকে আগলে রেখেছিস। শাসন করেছিস, আবার পানও করেছিস, গালি দিয়েছিস। আমাদের কত শত স্মৃতি বিজড়িত মুহূর্ত। আমরা কেউ কাউকে ছেড়ে থাকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তোর কিছু হলে আমাদের কি হতো? এমন কেন করলি বল? এত সহজে হেরে যাবি? তুই না ছেলে মানুষ? ছেলেদের এত সহজে ভেঙে পড়তে নেই। সব ভালো যারা, শেষ ভালো তার। কেন আমাকে একটু সময় দিলে না তন্ময়, সবটা গুছিয়ে দেওয়ার জন্য? আমি তোকে সবটা গুছিয়ে দিতাম। দীপ নিজ থেকে ব্যস্ততার সহিত উঠে এসে মিনয়কে বলল, নার্সকে ডেকে নিয়ে আয়। দীপের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ। কপালে গামের বিন্দু বিন্দু পোটা জমেছে। আঙ্গুল দিয়ে কপালের গাম মুছে আমার দিকে তাকালো। চোখে অগ্নিরূপ। অগ্নিকণ্ঠে বলল, সারা, তোরা মাইয়ারা এই একটা কাল নাগিনি। এক একটা পোলারে এমনি সবল মারিস, সোজা কাল সবল। আর এমন বিষ ঢেলে দিস একটা পোলা আজীবন জ্বলতে থাকে। তোরা সবল নেওয়ার জন্য এগিয়ে আসিস কেন? হ্যাঁ, কি জানি আল্লাহ কি এমন বিশেষ পাওয়া তোদের মাঝে দিয়ে দিয়েছে, পুরুষ আজীবন ধ্বংস হয় এ মাইয়াগো জন্য। মিনয় নীরবতা ভেঙে বলল, সোয়া যে কেন তন্ময়রে বোঝে না। দীপ আরও বেশি বিরক্ত হয়ে বলল, আচ্ছা সোয়া ওশানের মাঝে কি এমন পাইছে? যেমনে ভালোবাসার পিল পায়, ওইটারে দেখতেই তো আমার কাছে কেমন লুচ্চা লুচ্চা লাগে। আমি সিরিয়াসলি বলছি সারা, সোয়াকে থাপড়ামো। ওই শালির জন্য তন্ময় কষ্ট পাচ্ছে। সোয়াকে খবর দিয়েছিস? মিনয় দিয়েছে, আমি তো নাই করছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, দীপ, তন্ময়কে আমরা সামলাতে পারবো, কিন্তু সোয়াকে কিভাবে সামলাবো? অনেক কিছু বলার আছে তোদের। তন্ময়ের আর কতটুকু মন ভেঙেছে। তন্ময়ের ছিল একপাক্ষিক ভালোবাসা, যেখানে তন্ময়ের কোনো এক্সপেকটেশন ছিল না। সোয়ার মুখের মিষ্টি কোনো প্রেমের বাণীও তন্ময় শুনেনি।
তন্ময়কে সোয়া কোনো স্বপ্নেও দেখায়নি, কিন্তু সোয়ার ব্যাপারটা ভিন্ন। ও ওশানের সাথে রিলেশনে আছে, দুজন দুজনকে ভালোবাসে। সেখানে যদি সোয়ার মন ভাঙে কিভাবে ও সহ্য করবে? আমার তো সোয়াকে নিয়ে ভয় হচ্ছে বেশি। সোয়াকে কি বাঁচাতে পারবো? দীপ আর মিনয় একসাথে জিজ্ঞেস করলো, কেন রে? সোয়ার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে, মন ভাঙার কঠিন পরিণতি ভোগ করতে হবে, যেটা সামলানো খুব একটা সহজ হবে না সোয়ার পক্ষে। মিনয় উত্তেজিত হয়ে বলল, আচ্ছা খোলাসা করে বলবি? ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতেই বললাম, ওশান ম্যারিড। মিনয় আর দীপ দুজনে যেন আকাশ থেকে পড়ল, ভীষণভাবে চমকে গেল। যেমনটা প্রথমে আমি হয়েছিলাম, ওরা দুজনেই বলল, হোয়াট? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। দীপ বলল, তুই কি শিওর সারা? আমি শিওর না হয়ে এই কথা কেন বলবো? তাহলে কি ওই শালার পুত সোয়াকে ঠকালো? দেখে তো মনে হয় সোয়াকে মারাত্মক ভালোবাসে। তাহলে কেমনি কি হলো? মিনয় বলল, আল্লাহ বাঁচা গেল, তন্ময়ের রাস্তা এবার ক্লিয়ার। বাই উঠ, মারার আগে গুড নিউজটা শোন। আপাতত মরিস না, আমরা ফর্ম ফিল আপের ঝামেলায় আছি, ফ্রি হয়ে নি দেন মরিস। আর না মরলেও চলবে আপাতত, সোয়ার রাস্তা ক্লিয়ার। দীপ বলল, শালা মাদার বোর্ড, তাহলে বিয়ে করবে না পাও পাও টাইম পাস করছিল? আমি উঠে দাঁড়িয়ে বললাম, না না, বিয়ে করবে। বিয়ে করবে না ব্যাপারটা এমন নয়, ওশানের ওয়াইফকে ওশানের পছন্দ নয়। মিনয় বলল, তাহলে ওর বউ আমারে দিয়ে দিক, আমার আবার মন ভাঙা মেয়ে ভালোই লাগে। এরা ভালোবাসাহীনতায় ভোগে, তাই কারো ভালোবাসা পাইলে উজাড় করে ভালোবাসে। দীর্ঘদিন আমার মাইয়া খুঁজতেছি, আমি মাঙ্গা মন জোড়া করে নিব। অলওয়েজ পান করিস না তো মিনয়? দীপ মিনয়কে সাটি মেরেই বলল, সিরিয়াস ব্যাপারে পান করিস না। সারা, তাহলে কি ওশানের সোয়ার গাড়ি বাড়ি দেখে মাথা ঠিক নেই? হ্যাঁ, ওটাও একটা কারণ, কিন্তু কিন্তু সোয়া এটা মেনে নেবে কিভাবে? কেন মেনে নিবে না? তন্ময়ের সাথে বিয়ে করাই দিব, আমরা আসি না ওরে মানিয়ে নেওয়ার জন্য। এরই মাঝে সোয়া বিজে নিয়ে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো সেখানে। আমার আর দ্বীপের আলোচনা থামাতে মিনয় বলল, সারা, সোয়া এসেছে। তিনজনে সোয়ার দিকে তাকালাম আমরা। সোয়া আমাদের তিনজনের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, আচ্ছা, এরা জুতা দিয়ে পিটাতে হয় না বল? ওরে টেনে তোলাকে আমি আগে ওরে জুতা দিব, তারপরও মরবে না। মানে আমি রাগ করে বলেছি যে তোর সাথে রিলেশন নেই আমার, আর ও সুইসাইড করবে? মানে কি পাইসলামি পাইছে নাকি? আমার প্রেশার বাড়াই দিছে, রিলেশন না করলে না হয় করি না, তাই বলে কি আমি ওরে ভালোবাসি না? ও তো আমার বেস্ট ফ্রেন্ড। সোয়ার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, তুই বা বলিস কেন? তুই জানিস না ও কত উইক তোর প্রতি? ও কেন উইক হবে? উই আর বেস্ট ফ্রেন্ড। আমার এমন কেন ফিল আসে না ওর প্রতি? আমার যদি এক সেকেন্ডের জন্য তন্ময়ের প্রতি ফিল আসতো, তাহলে আমি ওশানকে ছেড়ে দিতাম সাথে সাথে। ওশানের প্রতি আমার যত অনুভূতি, যা কাউকে বোঝাতে পারবো না। তাছাড়া তন্ময়কে তো কত মেয়ে ভালোবাসে, যে ওকে ভালোবাসে না তার কেন পিছনে পড়ে আছে? প্রিন্সেস ডায়নার একটা উক্তি মনে পড়ে গেল সোয়া, আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এই টাইপ কিছু একটা ছিল মেবি। দীপ বলল, তন্ময়ের কথা বাদ দে সারা, কোনো বনিতা না করে সোয়াকে ডিরেক্ট বল ওশানের ব্যাপারটা। কি বলবে? তুই এত বোকা কেন সোয়া? শুধু ওশানের মিষ্টি কথাই শুনে গেলি সারা জীবন? ওর আড়ালের রূপটা কি টেরও পেলি না? কি টের পাবো? কি বলছিস সারা? ওশান ম্যারিড সোয়া। সোয়া হেসে বলল, ওশান আমাকে বলছিল তুই আমাকে পরীক্ষা করতে এসব বলবি, আমি যেন মন খারাপ না করি। দীপ বলল, বাহ, নাইস অভিনয়। সোয়াকে আয়ত্তে রাখতে আগেই বলে রেখেছে, আমি যেন কষ্ট না পাই এজন্য বলেছে। মিনয় বলল, বাহ, ট্রু লাভ। ওশানকে পাইলে পাবলিক প্লেসে জুতা দিতাম। মিনয়, পান কর, বাট প্লিজ ওকে তোরা অসম্মান করিস না। তোর রুসিয়া তো জঘন্য, এক পোলার বাপরে তুই পছন্দ করলি? বেশি বেশি বলছিস তোরা এবার। আমি বললাম, ও তো ঠিকই বলেছে, আর আমরা কেউ পান করছি না। ওশান ম্যারিড সোয়া। সবাই মিলে কি পাইছিস তোরা বলতো? প্ল্যান করে ওশানের নামে বদনাম করে আমাকে তন্ময়ের গাড়ে উঠাতে চাইছিস, তাই না? আমি খেয়াল করলাম সোয়া শরীর কাঁপছে। ও মুখে যাই বলুক না কেন ভিতরে ভিতরে টেনশন করছে, ভূমিকম্পের মতো ঘুরছে সোয়া চারপাশ, কিন্তু প্রকাশ করতে পারছে না। দীপ বলল, দেখ সোয়া, তন্ময়ের সাবজেক্ট বাদ, আমরা সত্য বলছি। সত্য? প্রুফ কি? প্রুফ দেখালে কি করবি? ওশানকে ছেড়ে দিতে পারবি, নাকি ওই লম্পটের সাথে থাকার সিদ্ধান্ত নিবি? প্রুফ দেখা প্লিজ, আমি আর নিতে পারছি না। প্রুফ দেখালে কি করবি? ওশানকে গালাগালি করবি? দেন ওশান বিভিন্ন কারণ দেখাবে তুই ভালোবাসার জন্য, তারপর মাফ করে দিবি। প্লিজ দীপ, আমি আর সহ্য করতে পারছি না। এমন কিছু হলে আমি ওশানকে জীবনের মতো শিক্ষা দিয়ে ছাড়ব। আমি ওই রকম প্রেমিকা নই যে অন্য কারো স্বামী কেড়ে নিব। অন্তত তোরা তো আমাকে চিনিস।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সোয়ার চোখে মুখে কষ্ট, হৃদয় ভাঙার হাহাকার যন্ত্রণা। দুই ঠোঁট চেপে কান্না আটকানো বৃথা চেষ্টা করছে। দীপ আমাকে ইশারা দিয়ে বলল, সারা, প্রুফ দেখা। সোয়া মলিন মুখে চাতক পাখির মতো চেয়ে আছে আমার দিকে। ওশানের বিরুদ্ধে প্রমাণ কি সত্যি নাকি মিথ্যে, এই কৌতূহলে সোয়ার বুক কাঁপছে। সোয়ার চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি মূল্যবান কিছু হারানোর ভয়। উষ্ঠদয়ের মাঝে কিঞ্চিত পাকা, টেনশন আর উত্তেজনায় হাঁপাচ্ছে। অস্বাভাবিকভাবে সমস্ত শরীর কাঁপছে সোয়ার। ফুটফুটি মিষ্টি মেয়েটার মুখটা নিমিষে মলিন হয়ে গিয়েছে। আমার জীবনে দেখার সব থেকে হাসি খুশি আর সুখী মেয়েটা সেকেন্ডের মধ্যেই কেমন বদলে গেল। ধনী বাবার একমাত্র মেয়ে, ব্যক্তিগত গাড়ি ছাড়া কলেজে আসে না কখনো, অথচ এক বিন্দু হিংসে বা অহংকার নেই ওর মধ্যে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কয়েকজন ফ্রেন্ডকে পান উজাড় করে ভালোবেসেছে, আমাদের মতো করেই মিশে থেকেছে আমাদের সাথে, অথচ চাইলেও ভিন্ন ধরনের জীবনযাপন করতে পারত। সোয়ার একটা জ্বলন্ত উদাহরণ। মেয়েরা ধনী হলে বিগড়ে যায় না বা অহংকারীও হয় না। কোনোদিন আমরা বুঝতেও পারিনি ও ধনী দুলালি। আমার সাথে 500 টাকা 3 পিস কিনো ম্যাচিং ড্রেস পরেছে, অথচ 5,000 টাকা দামের পোশাক কেনার সামর্থ্য সবসময় ছিল। কেন জানি সবসময় আমার প্রতি আলাদা একটা উইকনেস কাজ করে সোয়ার। তন্ময় মাঝে মাঝে ফান করে বলে, তোরা কি লেসবিয়ান নাকি? সোয়াকে কেউ উল্টো পাল্টা বললে আমাকে ফোন দিয়ে বলবে, দোস্ত অমুক ফালতু কথা বলেছে, দ্রুত আয়তো শাস্তা করতে হবে। দীপ আর মিনয় ইশারা করলো আমাকে আর বলল, সারা, তুই আর সোয়া আর 5টা মেয়ের মতো নয়, তোরা অন্য মেয়েদের থেকে আলাদা। তাই আমাদের বিশ্বাস আছে এমন কোনো ছেলের জন্য সোয়া কষ্ট পাবে না, বরং রুখে দাঁড়াবে। আমি ফোন থেকে সমস্ত ছবি বের করলাম। এতদিন ও বাড়ি থেকে সমস্ত ছবি তুলেছি। তরিয়া রোশানের কাপল ছবি, ওদের সন্তান সহ ছবি। সোয়ার সামনে আমি একে একে বিভিন্ন প্রকার ছবি দেখালাম। যত এভিডেন্স লাগে সব আমি ফোনে এতদিনে কালেক্ট করেছিলাম। সোয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে। আমি দীপ আর মিনয় সোয়ার কাঁধের উপর ভিড় করে তাকিয়ে দেখছি। দীপ আর মিনয় বিশ্রী গালিগালাজ করছে ওঠানকে। সোয়ার শরীরের কম্পন ক্রমশই বেড়ে যাচ্ছে। আমি সোয়াকে শক্ত করে ধরে রেখেছি। সোয়ার জন্য এটা ছিল অপ্রত্যাশিত একটা ঘটনা। আমি বুঝতে পারছি না সোয়া এটা কিভাবে গ্রহণ করবে। সোয়ার চোখ থেকে অনবরত পানি পড়ছে, চোখে মুখে পরিবর্তন চলে আসছে। কেমন অস্বাভাবিক লাগছে সোয়াকে। ফোনের স্ক্রিন পানিতে বেশি গিয়েছে, কেমন অসহায়ের মতো তাকাচ্ছে আমাদের তিনজনের দিকে। আমি তোরের জীবনের সমস্ত ঘটনা খুলে বললাম, কেননা তোরের জীবনটা যে আরও ভয়াবহ, আরও করুণ, আর যন্ত্রণাদায়ক, আর কষ্টের। সোয়া হঠাৎ নিঃশ্বাস নিতে পারছে না। হসপিটালে চারদিকে মানুষ, বুক ফাটা আর্তনাদ প্রকাশ করতে পারছে না। চোখের প্রতিটা পলকে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি সোয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। দীপ শক্ত কণ্ঠে বলল, সোয়া কেন কাঁদছিস? তোর আসলেই কান্না পাচ্ছে? এই ধরনের পুরুষের জন্য কান্না বের হয়? সোয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে গেল। সোয়ার পিছু ছুটল। মিনয়কে ডেকে বললাম, তোরা তন্ময়ের কাছে থাক, আমি দেখছি সোয়াকে। দীপ আর মিনয় দুজনেই থেমে গেল। আমাকে বলল, সোয়াকে একা ছাড়িস না সারা, ওকে বোঝা। আমি সোয়ার পিছু ছুটলাম। জুম বৃষ্টিতে বিরামহীনভাবে ছুটে চলছে সোয়া, কোথাও থামছে না। বৃষ্টির কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। আমি সোয়ার পিছু পিছু ছুটছি। সোয়া ওর গন্তব্য জানে না, কোথায় যাবে নিজেও জানে না। ভয় হচ্ছে ছুটে গিয়ে একটা খারাপ কিছু না ঘটায়। ছুটতে ছুটতে একটা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশ পানে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল। হাউমাউ করে কান্না জ্বলল। কাঁদতে কাঁদতে বেসমাল অবস্থা ওর। আমি দৌড়ে হাঁপাতে হাঁপাতে সোয়ার কাছে গিয়ে থামলাম। সোয়াকে জড়িয়ে ধরে বললাম, কান্না কর, চোখের পানির সাথে বিসর্জন দিয়ে সব আবেগ, সব কষ্ট। আমি তোকে কাঁদতে নিষেধ করব না। সোয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। আমাকে জড়িয়ে ধরে এক বুক যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মানুষ চিনতে এমন ভুল কিভাবে করলাম সারা? আমি ঠকে গেছি, ভীষণভাবে ঠকে গিয়েছি। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই ধরনীতে মানুষ চেনা এত কঠিন আগে বুঝিনি। আমি মরে যেতে চাই। এত কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমি সহ্য করতে পারছি না সারা। পোষানকে ছাড়া একটা মুহূর্ত আমি কল্পনাও করতে পারি না। আমার এতদিনের সাজানোর স্বপ্ন, আমার আশা ভরসা ভালোবাসা সব কিছু তছনছ হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে বেবি। কোনো কষ্টই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কোনো কষ্ট আমাদের মনের মধ্যে থাকে না বেবি। সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। বরং শুকরিয়া আদায় কর, অনেক বড় ভুল হওয়ার আগে আল্লাহ তোকে বাঁচিয়েছেন। পুরো হাত কাটার আগে আঙ্গুল কেটেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ বল। ওশান এত অভিনয় জানে, কই কখনো তো বুঝতেই পারিনি ওর অভিনয়। এত নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করতে পারে? দিনের পর দিন অভিনয় করে গেছে। চরিত্রহীন মানুষের অভিনয় নিখুঁত হয়, ওরা বেশি এক্সপার্ট থাকে এসব বিষয়ে, বুঝেছিস? আজ পর্যন্ত যতগুলো মেয়ে ঠকেছে সবাই এই চরিত্রহীন ছেলেদের কাছে ঠকেছে।
মেয়েরা আবেগে ভালোবাসা পেলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। ভালোবাসায় বিশ্বাসী মেয়েদের চোখ দেখলে বোঝা যায়। কিছু ছেলে এই সুযোগটাই কাজে লাগায়, সরলতার সুযোগ নিয়ে চরমভাবে ঠকিয়ে যায়। আর এমন ক্ষত দিয়ে যায় যা আজীবন বয়ে বেড়াতে হয়। উচিত কাজ হচ্ছে এদেরকে শিক্ষা দেওয়া, চরম শিক্ষা দেওয়া, এমন শিক্ষা দেওয়া অন্তত আর 5টা ছেলে তা দেখে যেন শিক্ষা নিতে পারে। দুনিয়া কি আজব ছোঁয়া! কিছু ছেলে ভীষণ ভালোবাসতে জানে কিন্তু অভিনয় করে প্রকাশ করতে পারে না। আমরা তাদের কথা ভাবিও না, অথচ তাদের একটু ভালোবাসা দিলে নিজেকে শ্রেষ্ঠ সুখী মানুষ ভাবে। আবার কিছু মেয়ে আছে ভালোবাসায় বিশ্বাসী, ওই ছেলেগুলোকে ঠকিয়ে মন ভেঙে দেয়। ছেলে মেয়ের উভয় পরম্পরায় এ ঠকানোর জন্য ছেলেরাও মেয়েদের বিশ্বাস করতে ভয় পায়, ছেলেরাও মেয়েদের বিশ্বাস করতে ভয় পায়, আবার মেয়েরাও ছেলেদের বিশ্বাস করতে ভয় পায়। আমি কি এমন পাপ করেছিলাম রে সারা? আমার সাথে এমনটা কেন হলো? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে কেন? এটাও হয়তো জীবনের একটা শিক্ষা। তুই শান্ত হ প্লিজ। আমি কিভাবে শান্ত হব? আমি আর পারছি না সহ্য করতে সারা। কেন পারছিস না? কষ্ট হচ্ছে তোর ওশানের জন্য? ওশানকে হারানোর জন্য দুঃখ হচ্ছে? আমার কষ্ট হচ্ছে ওশানের ওয়াইফের জন্য। ওই অদেখা অজানা মেয়েটাকে নিজের অজান্তেই আমি কষ্ট দিয়ে ফেলেছি। আমি পাপী সারা। একটা মেয়ের স্বামীকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখেছি, হেসেছি, আর অন্যদিকে ওই মেয়েটার স্বপ্ন ভেঙেছে আর কষ্ট পেয়েছে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। আমি পরকীয়ায় লিপ্ত ছিলাম। আমি ওশানের ওয়াইফের লাইফটা নষ্ট করেছি, সাথে নিজের লাইফটাও। আমার শরীর রিরি করে উঠছে ঘৃণায় যে আমি ওশানকে ভালোবেসেছিলাম। আমার জন্য মরে যেতে ইচ্ছে করছে। আমি এমন একটা মানসিক সংস্পর্শে ছিলাম, নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। আমি এটা কি করলাম সারা? তুই সত্যি সবার থেকে আলাদা সোয়া। অন্য কোনো মেয়ে হলে ওশানের ওয়াইফের কথা ভাবতই না, বরং সব জেনেও এই অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতো। ছি, মানুষ কিভাবে পারে অন্যের স্বামীকে কেড়ে নিতে? আমি তো কল্পনাও করতে পারি না। তোর জন্য প্রাউড ফিল হচ্ছে সোয়া, কিন্তু আমি মা বাবাকে কি বলবো সারা? আমি কত বিয়ে ভেঙেছি ওশানের জন্য। ওশান আমার বাড়িতে গিয়েছে কতবার। বাবা আমাকে বলতো ছেলেটার চোখে মুখে অন্য কিছু আছে, ছেলেটা ভালো নয়, কিন্তু বাবার কথা আমি মেনে নেইনি। এখন কিভাবে মুখ দেখাবো বল? আমি তো এপাশ ওপাশ সবই হারালাম সারা, কিচ্ছু তুই হারাসনি। চল আমার সাথে চল, বৃষ্টিতে ভিজে দুজনেরই জ্বর হবে। আমাদের ফর্ম ফিল আপ আজকে। জীবনের সুখ দুঃখ সবই আসবে, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে বেবি। আমি বুঝতে পারছি সোয়ার ভিতরটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। এত সহজে এসব মেনে নেওয়া সম্ভব নয় ওর জন্য। খুব সহজে স্বাভাবিক হতেও পারবে না। সোয়াকে নিয়ে আবার হসপিটালের নিচে গেলাম। দুজনেই বীজের ঠান্ডায় কাঁপছি। সোয়ার ড্রাইভার হসপিটালের নিচেই আছে। ড্রাইভারকে দিয়ে উপরে খবর পাঠালাম। মৃণয় আর দীপ নিচে এলো। সোয়াকে বলল, একদম ভেঙে পড়বি না। ওই ওশানের মাদার বোর্ডের হাত পা আস্ত রাখবো না, প্রমিস। আমি ওদেরকে বললাম, ওশান আমার দেবর হয়, প্লিজ ওর সাথে আমাকে লড়তে দে। ওর বিষয়টা আমি দেখে নিব, তোরা কুল থাক। মিনয় বলল, ফর্ম ফিল আপের কী হবে? তন্ময়ের কি হবে? ওর পাশেও তো থাকতে হবে, তাই না? দীপ বলল, আচ্ছা আমি মেসে যাচ্ছি, তোদের কাগজপত্র নিয়ে আমি ফর্ম ফিল আপ করে দিব। মিনয় বলল, হসপিটালের খরচ তো দিতে হবে। আমার কাছে এক্সট্রা টাকা নেই, যা ছিল তন্ময়ের ওষুধ কিনেছি, এখন টাকা কোথায় পাবো? সোয়া মলিন কণ্ঠে বলল, আমার ব্যাগ ফেলে এসেছিলাম, এনে দে তো। মিনয় ব্যাগ এনে এগিয়ে দিয়ে বলল, নিয়েই এসেছি। সোয়া ব্যাগ থেকে টাকা বের করে বলল, তন্ময়ের যেন কোনো কিছু না হয় মিনয়, ওর সব ধরনের ট্রিটমেন্ট করা। আমার শরীর ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। আর সারা, আমার ফর্ম ফিল আপটা করে দিস একটু। সোয়ার আমি দীপ সোয়ার গাড়িতে করে রওনা হলাম। দীপ আর আমি সারা রাস্তা বুঝিয়েছি সোয়াকে। সোয়া থেকে থেকে কেঁদে উঠছে, সারা রাস্তা একটাও কথা বলেনি। এরই মাঝে সোয়ার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে পারছে ওশানের ছবি সহ নাম্বার। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। সোয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে প্রচণ্ড রেগে গালি দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আর যদি কোনো দিন আমাকে ফোন দিস তোকে আমি পুলিশে দিব। কি ভেবেছিলি আমি কোনোদিনও জানতে পারবো না তোর ওয়াইফ আছে? লজ্জা থাকলে আর কোনো দিনও আমায় ফোন দিবি না। তোকে কি মানুষ জন্ম দিছে নাকি অমানুষ? তোর অমানুষে না হলে ছেলেকে এভাবে এগিয়ে দেয়? তুই আর তোর মা কাউকে ছাড়বো না আমি। মেয়েদের জীবন নিয়ে মজা করিস তাই না? তোর মা তোর বউ থাকতেও কেন আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল। তোর মায়ের সাথে আমার কথা আছে। সোয়া নাম্বারটা ব্লক করে ফোনটা ব্যাগে রেখে দিল। দীপুর মেসের কাছে এসে নেমে যাই। আমি কলেজের ক্যাম্পাসে নেমে গেলাম। সোয়া বাসায় চলে গেল। এমন বেজা শরীরে কি করব? কলেজের ভিতরেই বা কিভাবে যাব? ঠান্ডায় হাসি হচ্ছে বারবার। একটা গাছের নিচে দাঁড়িয়ে ভাবছি কি করব এখন।
এরই মাঝে একটা ছেলে আমার কাছে এসে বলল, আপু, আপনাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার রোশন সিদ্দিকী ডাকছেন। স্যার কমন রুমের বারান্দায় দাঁড়িয়ে আছেন। বুকের মাঝে হঠাৎ করে ধুক করে উঠল। আমি তো ওনাকে না বলেই বেরিয়েছিলাম, নিশ্চয়ই খুঁজেছেন আমাকে। এই অবস্থায় দেখলে কি যে বলবেন। ভিজতে ভিজতে কমন রুমের বারান্দায় গেলাম। রোশন স্যার প্যান্টের পকেটে হাত গুজে থমথমে মুডে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখে মুখে হাজারো প্রশ্ন, দেখে চিন্তিতও লাগছে। আশেপাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসে দু একজন ছাড়া তেমন কেউ নেই। উনি কিছু বলার আগে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হলো। আমি চিৎকার দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ এভাবে ওনাকে জড়িয়ে ধরাতে উনি কেঁপে উঠলেন। বজ্রপাতের ভয়ানক আওয়াজে রোশন স্যারকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ কান বুঝে ওনার বুকে মাথা রেখে পড়ে রইলাম। ঠান্ডায় থরথর করে কাঁপছি। ভেজা কাপড়ে ওনাকে জড়িয়ে ধরায় ওনার কাপড়ও ভিজে গেল। মুহূর্তের মাঝে আবারও বজ্রপাতের আওয়াজ হলো। বোধহয় খুব কাছে বজ্রপাত হয়েছে। আমি পুনরায় কেঁপে উঠে আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম। আসমকা জড়িয়ে ধরায় ঈষৎ কেঁপে উঠলেন উনিও, সাথে একটু চমকালেনও বটে। ওনার অনুভূতি ঠিক আমি বুঝতে পারছি না। কেমন গম্ভীরভাবে তাকিয়ে আছেন। না, উনি আমাকে জড়িয়ে ধরেছেন, না কিছু বলছেন, টোটালি চুপ করে আছেন। ওনার কোনো রেসপন্স না দেখে আমি ওনার বুক থেকে মাথা সরালাম। মাথা উঁচু করে ওনার মুখের দিকে তাকালাম। উনি প্রচণ্ড গম্ভীর মোডে দাঁড়িয়ে আছেন, মুখে হাসির লেজ মাত্রও নেই। আমি থরথর করে কাঁপছি, চুল থেকেও পানি পড়ছে। সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছি। দাঁড়িয়ে থাকা স্থানটুকু ভিজে গেছে পানিতে। উনি অভিজ্ঞ দৃষ্টিতে আমার হাত পা মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। বিষয়টা লক্ষ্য করে লজ্জায় মিয়ে যাচ্ছি আমি। ওনার দৃষ্টি অন্যদিকে সরছে না, পুরোটাই আমার দিকে নিবদ্ধ করে রেখেছেন। লজ্জায় যে কী করব বুঝতে পারছি না। কেননা জর্জেটের সাদা জামায় শরীরের ভাঁজ তো বোঝাই যাচ্ছে, সাথে শরীরের সমস্ত অংশ স্পষ্ট দেখাও যাচ্ছে। উনি প্যান্টের পকেটে হাত গুজে থমথমে মেজাজেই বললেন, এই অবস্থা কেন তোমার? ওনার এমন গম্ভীর প্রশ্নে হৃৎপিণ্ড যেন কম্পিত হলো আমার। মনে হচ্ছে খুব রেগে আছেন উনি। প্রশ্ন ধমকের সুরে স্পষ্ট। আমি ওনার দিকে বয়ার্ত চাহনি দিয়ে চেয়ে রইলাম, কিছু বললাম না। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? স্যার, 1 মিনিট। কোথায় গিয়েছিলে বলতে হবে না, কার কাছ থেকে পারমিশন নিয়ে গিয়েছিলে সেটা বলো। আমি ওনার গম্ভীর মুড দেখে মুহূর্তে যেন চুপসে গেলাম। আসলেই তো, আমি তো জিজ্ঞেস করিনি কাউকে। এটা তো ভারী অন্যায় হয়ে গেছে। ভেবেছিলাম ফিরে গিয়ে বলবো। এখন ওনাকে দেওয়ার মতো কোনো উত্তরও আমার কাছে নেই। আবারও চুপ করে রইলাম। ওনার কপালে চামড়ার ভাঁজ পড়েছে কয়েকটা। উনি আবারও প্রশ্ন করলেন, কি হলো? চুপ করে আসো কেন? কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে, বলো। লিসেন, সারা সিদ্দিকী, নাও অ্যাট দিস টাইম আই এম ইউর লিগেল গার্জিয়ান। ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড আই অ্যাম ইউর হাজব্যান্ড। সো উইদাউট মাই পারমিশন তুমি কোথাও যেতে পারবে না। আমার একটা রেসপন্সিবিলিটি আছে তোমার প্রতি। তোমার কিছু হলে তোমার মা বাবার কাছে আমাকেই জবাবদিহি করতে হবে। এভাবে এলোমেলো চলাফেরার জন্য যদি তোমার কিছু হয়, তাহলে কি জবাব দিব আমি তাদেরকে? হঠাৎই যেমন কেমন মন খারাপ হয়ে গেল আমার। ভীষণ কষ্টও হচ্ছে, নিজেকে ভীষণ অসহায় লাগছে। তাকিয়ে আছি ওনার মুখের দিকে। আমাকে নিয়ে একটু বিশেষভাবে ভাবার মতো কি কেউ নেই? শুধু কি বাবা মায়ের কথা ভেবেই উনি অমন করছেন? আমার জন্য বিন্দুমাত্র কি খারাপ লাগা নেই? কই, স্বামীরা তো অমন হয় না। তারা তো তাদের বউদের প্রাণ উজাড় করেই ভালোবাসে। আমার জীবনের সব থেকে বেশি আমি ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, অথচ আমি ভালোবাসার মানুষ পেলাম না। খুব করে একজন নিজের কাছের মানুষ চেয়েছিলাম, যে হুট করে আমার জীবনে চলে আসবে, এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিবে তার ভালোবাসায়। খুব স্বপ্ন ছিল এমনই কোনো একটা জুম বৃষ্টির দিনে বায়না ধরব, চলো না বৃষ্টিতে ভিজি। আমার হাসি মুখ বিলীন হবার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সে ভিজবে। আমার হাত ধরে একটা প্রেমের কবিতা শোনাবে। বর্ষার প্রথম কদম এনে বলবে, অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি। হুটহাট ফুচকা খাওয়ার বায়না ধরব, সে বলবে রেডি হয়ে নাও, আমরা এখনই ফুচকা খেতে যাব। চাঁদনি রাতে ছাদে গিয়ে তার বুকে মাথা রেখে শুয়ে শুয়ে চাঁদের গল্প করব। যে আমাকে হুটহাট করে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ, ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি। তুমি ছাড়া কেউ নেই, আশেপাশে বামে ডানে কেউ নেই। আমার হৃদয়ের পুরো অস্তিত্বের দখলিনী তুমি। আমার হাজারো বায়না থাকবে তার প্রতি। একজন প্রেমিক চেয়েছিলাম আমি, অথচ পেলাম না। আসলে মানুষের কল্পনার জগৎটা অনেক সুন্দর, বাস্তবতা ভিন্ন সম্পন্ন। মানুষ ভাবে হয় এক, হয় আরেক। মুখ ফসকে বের হয়ে গেল, শুধুই মা বাবার কাছে জবাবদিহিতার ভয়ে স্যার, আর অন্য কোনো দায় নেই।
হঠাৎই আমার এমন প্রশ্নে উনি কেমন ইতস্ত বোধ করলেন। চেহারায় হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা গেল, কিন্তু উনি রেগে থাকায় সেটা বুঝতে দিলেন না। মুখভঙ্গি আবারও আগের মতোই গম্ভীর করে থমথম রেখে বললেন, চারদিকে এত বজ্রপাত, মেঘের গর্জন, কোন সাহসে তুমি বাড়ি থেকে বের হয়েছিলে? আর কি এমন ইমার্জেন্সি কাজ ছিল যে বের হয়েছ? এসব কিন্তু আমার একদমই পছন্দ নয় সারা। আমার সাথে থাকতে হলে অবশ্যই তোমাকে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে, তা না হলে তোমার বাবা মার কাছে রেখে আসতে বাধ্য হব আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখুন, আমি আপনাকে বলতাম। উনি আমার হাতে দুবাহু শক্ত করে চেপে ধরে বললেন, কখন বলতে? আমি পাগল হয়ে গেলে? আমি তোমার চিন্তায় উন্মাদ হয়ে গেলে বলতে? তোমার আইডিয়া আছে আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি? সে সকাল থেকে দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। এখন কয়টা বাজে তাকিয়ে দেখো, 1টা বাজে। আর তুমি বের হয়েছো সেই সকালে। চারদিকে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, আর তুমি এই ওয়েদারে বাসা থেকে কিভাবে বের হলে? তোমার না হয় কারো প্রতি কোনো দায়ভার নেই, কিন্তু মানুষের আছে। তুমি কারো কথা না ভাবতে পারো, কিন্তু মানুষ তোমার কথা ভাবে। তুমি একটা বেপরোয়া মেয়ে, নিজের খেয়াল খুশি মতন চলাফেরা করো। তোমার তো এই চিন্তা নেই যে কেউ তোমার জন্য চিন্তিত হতে পারে, বা তোমার কিছু হলে কারো পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যেতে পারে। সবাইকে কি নিজের মতো করে ভাবো? আড়ালে যে কেউ তোমার চিন্তায় অস্থির হতে পারে সে আইডিয়াটুকুও তোমার নেই। ইউ আর জাস্ট টু মাচ। আছে এমন কে আছে যে ভাববে এভাবে আমার কথা? সত্যি, যদি কেউ ভাবতো তাহলে কি আর আমি এত বেপরোয়া থাকতাম? যদি জানতাম কেউ আমাকে নিয়ে চিন্তিত তাহলে নিশ্চয়ই তাকে জানিয়ে বের হতাম। কেন? তোমার বাবা মা নেই? তারা কি তোমার কথা ভাবেন না? নাকি তাদেরকে গুরুত্বপূর্ণ কেউ বলে মনে হয় না তোমার? মা বাবা বাদে আর কেউ নেই বলেই বৃষ্টিতে ভিজে চুপসে আসা মেয়েটাকে যে পাচ্ছে সেই বকছে, জিজ্ঞেসও করছেন আমার ঠান্ডা লাগছে কিনা, এ ভেজা কাপড়ে কষ্ট হচ্ছে কিনা। আর আমি কি বিএফের সাথে দেখা করতে গিয়েছি নাকি যে এত বকাঝকা করা হচ্ছে? ঠান্ডা লাগবে বলেই তো বকা দেওয়া হচ্ছে, সেটুকু বোঝার বোধ থাকলে একদিন কোশ্চেন করতে না। আর বিএফ থাকলে কেউ একা একা ভিজে ভিজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে না, আর ফোন রেখেও চলে আসে না। এটা বোঝার জ্ঞান সবার আছে। শুধু শুধু বকলেন আমাকে। জীবনে কেউ কোনোদিন এভাবে ধমকও দেয়নি আমায়। জীবনে প্রথমবার এমন বেশি কথা শুনলাম। বেশ মন খারাপ করে কথাটা বললাম। উনি ওনার গায়ের ব্লেজারটা খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, সকাল থেকে কিছু খেয়েছ? হ্যাঁ। মিথ্যে বলছো কেন? চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে তোমার। আপনি খেয়েছেন? যে টেনশনে আমাকে দিয়েছ? আর খাওয়া? তাহলে বাসায় চলুন। এ ভেজা শরীরে অটো বা রিক্সে কিছুতেই যাওয়া যাবে না। শরীরের সমস্ত বাজে বোঝা যাচ্ছে তোমার। এগুলো কি পোশাক পরো যে সামান্য পানি লাগলেই শরীর বোঝা যায়? দেখুন, আমার বেস্ট ফ্রেন্ড সুইসাইড করেছে, এই জন্য মাথা ঠিক ছিল না। আমি বেরিয়ে গিয়েছিলাম। জানেন, বিশাল এক কারণ আছে। নিশ্চয় কোনো মেয়ের জন্য। বুঝলেন কিভাবে? এই বয়সে ছেলেমেয়েরা এসবই করে। আমার বেস্ট ফ্রেন্ড হয় স্যার, আর আপনার স্টুডেন্ট। আপনি এমন ড্যাম কেয়ারভাবে কিভাবে কথাটা বলতে পারলেন? একটা মানুষ মরতে বসেছে আর আপনি খারাপ লাগছে না? মানুষ এত হৃদয়হীন কিভাবে হতে পারে? উনি আমার দিকে আড়চোখে তাকালেন, কোনো কথারই উত্তর দিলেন না। এরই মাঝে ক্যাম্পাসে একটা সাদা রঙের প্রাইভেট কার এলো। কারটা আমাদের কাছে এসে থামলো। ড্রাইভার দরজা খুলে দিতেই উনি বললেন, উঠো। আমি ওনার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আবার প্রাইভেট কার? আমি উঠবো না, আমার বমি হয়, মাথা ঘোরায়। উনি ড্রাইভারকে বললেন, ভাই বমির ওষুধটা দিন তো। ড্রাইভার বমির ওষুধটা এগিয়ে দিলেন। উনি ওষুধটা খুলে আমার উষ্ঠদয়ের মধ্যে দিয়ে বললেন, নাও এটা চুষে খেয়ে নাও, মাত্র 20 মিনিটের রাস্তা, কিছুই হবে না গেলে। ওনার আঙ্গুলের ছোঁয়া উষ্ঠে লাগতেই কি যে ভয়ানক একটা ফিলিংস হলো। আকাশে চমকানো বিদ্যুতের থেকেও যেন বেশি ভয়ানক। কি অস্থির এক শিহরণ, কেমন যেন অবশ হয়ে আসলো শরীর। গাড়িতে বসে কেমন যেন ঝিমিয়ে পড়েছি। মাথা যন্ত্রণায় পেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ আর খুলে রাখতে পারছি না। শরীরে অস্বাভাবিক মাত্রায় তাপ চলে এলো। টলমল চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, ফর্ম ফিল আপ তো করিনি। আমি করে দিয়েছি। আমার বান্ধবীর সমস্যা, ওরটাও করতে হবে। সময় বাড়ানো হয়েছে 2 দিন, পরে করে নিতে বলো। এখন তুমি অসুস্থ, বাসায় চলো। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ওনার কাঁধেই হেলে পড়লাম। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। শরীরে প্রচণ্ড জ্বর, গায়ের উপর মোটা লেপ আর কম্বল। খেয়াল হলো আমি তো ভেজা কাপড়ে ছিলাম। বিছানায় কি ভেজা কাপড়েই আছি? বেলকুনিতে চোখ যেতেই দেখি ভেজা কাপড় মেলে দেওয়া। কেউ অতি যত্নে তা ধুয়ে মেলে দিয়েছে। বাহিরে এখন বৃষ্টি নেই, রোদ জলমল করছে। চারদিক কেমন চুপচাপ হয়ে আছে। আমার কাপড় কে পাল্টে দিয়েছে? খেয়াল করে দেখি আমার পায়ের নিচে বসে আছে রোশান স্যার।
পায়ে তালুতে সরিষার তেল মালিশ করে দিচ্ছেন। আমি সাথে সাথে উঠে পা গুটিয়ে নিয়ে বললাম, ছিছি কি করছেন? আমার পায়ে হাত দিয়েছেন কেন? ঘুম ভাঙলো? কেমন লাগছে এখন? আপনি আমার পায়ে হাত দিয়েছেন কেন স্যার? উনি উঠে এসে আমার কপালে হাত রেখে বললেন, উফ, তাপ তো কমেইনি এখনো, ভিজবে আর এভাবে? সামনে পরীক্ষা, এখনই জ্বর বাতাতে হলো? তাই বলে আমার পায়ে হাত দিবেন আপনি? কেন, তোমাকে ছোঁয়াতে কি নিষেধ আছে আমার? না না, তা নয়, স্বামী হয়ে পায়ে হাত দিলেন, আমার পাপ হলো না? কথা বলা শেষ হলে খাবার খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আমার কাপড় চেঞ্জ করেছে কে? ভেজা কাপড় চেঞ্জ করাটা বেশি জরুরি ছিল। কে চেঞ্জ করিয়েছে সেটা জরুরি নয়। অবশ্যই জরুরি। আপনি আমার কাপড় চেঞ্জ করে দিলেন, আমার অসুস্থতার সুযোগ নিলেন। কেন, তোমাকে ছোঁয়া যাবে না? না সেটা নয়, তাই বলে আপনি? উদ্ভট চিন্তা থাকে সব সময় মাথায়, তাই না? তুমি অসুস্থ, এত হাইপার হইও না। তোরই চেঞ্জ করে গিয়েছে, এবার উঠো, খেতে হবে। উনি আমাকে দৌড়ে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসালেন। আমি ওনার দিকে তাকিয়ে আসি। গায়ে কফি কালারের গেঞ্জি, হাতা গুটিয়ে ভাত মাখিয়ে আমার মুখে তুলে দিলেন। মুখ তেতো হয়ে আছে। একবার খাবার মুখে নিয়ে মুখ সিটকে খাবার ফেলে দিলাম। উনি একটু ধমক দিয়ে বললেন, খাও কুইক, না হলে ওষুধ খাবে কিভাবে? ঝগড়া করতে প্রচুর সামর্থ্য প্রয়োজন। খাবার ভালো লাগছে না আমার, অন্য কিছু হলে খেতাম। কি খেতে? নুডলস হলে খেতে পারতাম। আচ্ছা একটু অপেক্ষা করো। উনি রুম থেকে বেরোনোর সময় 15 মিনিটের পরে নুডলস নিয়ে এলেন। নুডলস দেখেই বললাম, কে রান্না করলো? আমি। আপনি রান্না করলেন, তাও আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আপনি পারেন? বিয়ের মতো এমন কঠিন কাজ যখন করতে পেরেছি, নুডলস তো ইজি রান্না করা। শুধু একটু কবুল বলেছেন, আর কি করেছেন? ওই 3 অক্ষরের কবুল বলেই তো চরম সর্বনাশটা হলো আমার। কি কি ক্ষতি করেছি আমি আপনার, যে সর্বনাশ হলো? এটা ক্ষতির জন্য নয়, এ সর্বনাশ কারো ক্ষতি হয় না, এটা ভিন্ন। তুমি বুঝবে না। যা হওয়ার আমার হয়েছে, তাই আমি উপলব্ধি করতে পারছি। নুডলস খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে বললেন, শুয়ে থাকো, একটু উঠবে না। আম্মুকে ফোন দিয়ে বললাম, আম্মু 5,000 টাকা লাগবে, একজনের থেকে ধার নিয়ে ফর্ম ফিল আপ করেছি, দিতে হবে। রোশন স্যার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার কান থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বললেন, কার থেকে টাকা ধার নিয়েছো তুমি? আপনি? কখন নিলে? ওই যে টাকা দিয়ে দিলেন তো, সেটা ফেরত দিব না? আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছো, তাই না? কেন? মা বাবা থেকে টাকা চেয়ে কি প্রুভ করছো আমি তোমাকে টাকা দেই না? তোমাকে বিয়ে করেছি কিন্তু দায়িত্ব নেইনি, তাই তো? ওয়াইফ তুমি আমার, টাকা কেন অন্য কেউ দিবে? ভাবতেই পারেন, 2 দিন বিয়ে হতে পারেনি, ফর্ম ফিল আপের টাকা আমার ঘাড়ে তুলে দিয়েছে। এসব উদ্ভুত ভাবনা যে ভেবে রেস্ট নাও, তোমাকে সুস্থ হতে হবে, আর আমিও ঘুমাবো। উনি ঘরের দরজা লক করে দিয়ে এসে আমার পাশে এসে শুয়ে পড়লেন। কয়েকবার কপালে হাত দিয়ে চেক করলেন তাপ কমেছে কিনা। এরই মাঝে কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। উনি গিয়ে দরজা খুলে দিলেন। আমিও দ্রুত বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসলাম। উনি দরজা খুলতে দেখি রোহান বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রোহানকে কোলে তুলে বলল, কি বেটা, কি হয়েছে? বল খেলার মানুষ নেই বড় পাপ্পা, আমি তোমার সাথে খেলবো। তোমার পাপ্পা কোথায়? পাপ্পার যেন কি হয়েছে, শুধু রাগ করছে, ঘরের জিনিসপত্র ভাঙছে, আম্মুকে বারবার মাত্রে চাইছে। কেন? নতুন আম্মাকে নিয়েও ঝামেলা হচ্ছে, বাবা দাদুর কাপড় ধোয়া নিয়ে। বাবা দাদুর সমস্ত শরীর চুলকাচ্ছে, এটা নিয়ে আম্মুকে বলেছে কোনো নতুন আম্মার কাছে কাপড় ধুতে দিয়েছে। আবার বুড়ো দাদা আর দাদু তারা বলছে, কই আমাদের তো চুলকাচ্ছে না। এসব নিয়ে অশান্তি হচ্ছে। আমি মুচকি হাসলাম। বুঝো এবার কেমন লাগে তরিকে দিয়ে গোষ্ঠী সহ মানুষের কাপড় ধোয়ানো। এখন থেকে যতবারই এমন করবি ততবারই বিছুটি পাতা দিব আমি। রোশন স্যার ওদেরকে যে বড় সড়ো ঝামেলা হয়েছে সেটা বুঝতে পেরে বললেন, বেটা ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই, আসো আমরা বল খেলি। আমি বললাম, আমিও খেলবো। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি বিছানায় বসেই খেলবো। রোহান খুশিতে হাততালি দিল। খেলার নিয়ম, বল একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে, একজন ছুঁড়ে অন্যজনের হাতে দিচ্ছি। এমন দিতে দিতে একবার আমার খুব জোরে দেওয়া হয়ে গেল। বল এত জোরে ছুড়লাম রোশন স্যারের গুপ্ত স্থানে গিয়ে লাগলো। উনি উফ শব্দ করে উঠলেন। রোহান এগিয়ে এলো আর আমিও এগিয়ে গেলাম। বলে উঠলাম, কই দেখি কোথায় লেগেছে। উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন, হোয়াট? কি অদ্ভুত সে চাহনি। আমি লজ্জায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। কি বলতে যে কি বলে ফেলি নিজেরই খেয়াল থাকে না। মারাত্মক লজ্জা পেয়ে দুর্বল শরীর নিয়ে ঘরের বাহিরে এসে দাঁড়ালাম। ওয়াল ধরে দাঁড়িয়ে চোখ বোলালাম বাহিরে। কি দারুণ দেখাচ্ছে চারদিকটা, কি স্নিগ্ধ সব কিছু। গাছের পাতাগুলো কেমন সজীব হয়ে উঠেছে। উঠানে গাছের পাতায় ভরে গেছে। বৃষ্টি যে তার সবটা উজাড় করে প্রকৃতি ভাসিয়ে দিয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। হঠাৎই মনে হলো তন্ময়ের কথা। তন্ময় কি সুস্থ হয়েছে? সোয়া ঠিক আছে তো? নিশ্চয় সোয়া ঠিক নেই।
ঠিক তো থাকার কথাও নয়। পৃথিবীতে যে সব অত্যাচার সহ্য করা গেলেও মানসিক অত্যাচার করা যায় না। কারো কাছ থেকে প্রতারিত হওয়াটা প্রতিটা মানুষের জীবনের সব থেকে বিষাদময় ক্ষণ। মন ভাঙা যন্ত্রণার মতো আর কোনো যন্ত্রণা পৃথিবীতে নেই যা মানুষের জীবনটাকে বিষাক্ত করে তোলে। ওদের দুজনের মিল হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি দায়িত্ব নিয়ে সবটা করব। জীবনে অন্তত এই একটা কাজ ভালো করতে চাই। এরই মাঝে হঠাৎ তোরের চিৎকার আমার কানে ভেসে আসে। খুব করুণ সে চিৎকার। শরীরে ভীষণ আঘাত না পেলে কেউ এভাবে ঘুমিয়ে ওঠে না। মনটা কেঁদে উঠল আমার। ব্যথাটা বোধ হয় আমার গায়ে লাগলো। আমার কানে স্পষ্ট এলো, আমি টাকা চুরি করিনি। আমাকে আর মেরো না। আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আম্মা, আপনি তো আমাকে চেনেন। আমি কি কোনোদিন চুরি করতে পারি বলুন? আপনার ছেলেকে বোঝান না আম্মা। শাশুড়ি কঠিন কণ্ঠে বললেন, বাঁচতে চাইলে টাকা ফেরত দাও, না হলে আজ ভালো হবে না তোরই। টাকা কোথায় পাচার করেছ, বোনের বাড়ি? ওশান গালি দিয়ে বলছে, ফকিন্নির বাচ্চার গোষ্ঠীতে বিয়ে করে আমার কোনো দিনই ভালো হলো না। শুধু দুরুম দুরুম আওয়াজ হচ্ছে। বোঝা যাচ্ছে তোরির গায়ে উড়ো দুড়ো আঘাত করছে। খুব বাজে গালিগালাজ করছে ওশান। শাশুড়িও খুব বাজে কথা শোনাচ্ছে। যত প্রকার কটু কথা আছে সবই শোনাচ্ছে। ক্লান্তিতে আমি পা বাড়াতে পারছি না। শরীর থরথর করে কাঁপছে। ওয়াল ধরে ধরে কোনো রকমে ওশানের রুমে গেলাম। ওশানের রুমে যেতে আমার কি হয়ে গেল জানি না। আমার ভিতরে কেন যেন অশরীরী শক্তি প্রবেশ করলো। রক্ত টকবক করে উঠল রাগে। চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। সমস্ত শরীর কাঁপছে। ওশানের হাতে বড় একটা লোহার রড। তোরের মাথায় কেবলই বাড়ি দিতে যাবে। তোরে দু হাত মুখের সামনে রেখে চোখ বন্ধ করে রেখেছে। ওর পালানোরও পথ নেই। শাশুড়ি পথ আটকে রেখেছে। আমি দ্রুত তরিকে ধাক্কা মেরে ফেলে দিলাম। আঘাতটা স্লিপ করে আমার কপালে কিছুটা খোঁচা লাগলো। রাগে রাগে শাশুড়িকে ঠেলে দিয়ে ওশানের দুই গালে দুটা থাপ্পড় মারলাম। ওশানের বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, কি ভাবিস তুই নিজেকে? মানুষ তুই নাকি অমানুষ? ওশানকে দেখে মনে হচ্ছে নেশা করেছে। চোখ দুটো লাল হয়ে টলমল করছে। ওর হাবভাবও ভালো নয়। আজে বাজে কিছু খেয়ে বাসায় এসেছে। আজ সোয়া ব্লক করেছে, নিশ্চয় সোয়া আরও গালিগালাজ করেছে। এর জন্যই মাথা ঠিক নেই। ওশান তীব্র রাগে কটমট করতে করতে বলল, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি কেন এসেছ? আমার বউ আমি মারবো তুমি বলার কে? কে তোর স্ত্রী? তুই তো তালাক দিয়ে দিয়েছিস। ইসলামী শরীয়ত নিয়ম অনুযায়ী 3 বার তালাক দিলেই তো তালাক হয়ে যায়। তুই তো মুখে মুখে অজস্র বার তালাক দিয়েছিস। তাহলে কিভাবে ও তোর বউ হলো? তালাক মেনে নিয়ে দূর হয়ে যায় না কেন? ওর জন্য আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গেছে। আর যদি ওই আপদ আমার সাথে না থাকতো, লাক্সবিয়ান একটা লাইফ লিড করতে পারতাম আমি। শুধুমাত্র ও জড়িয়ে আছে বলে সমস্ত সুখ পেয়েও আমি হারালাম। আমি আজ ওর ব্যবস্থা করেই ছাড়ব। আমার তো মনে হয় তুই তোরের জীবনের আপদ। তোর মতো বেয়াদবের সাথে তোরের বিয়ে না হলে একটা লাক্সারিয়ান জীবনযাপন ও নিজেও করতে পারত। ও রিয়েলি? আমি ওকে তালাক দিচ্ছি এক্ষুনি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কাবিনের সমস্ত টাকা এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি। এখনই যেন দূর হয়ে যায়। যেখানে গেলে লাক্সারিয়াস জীবনযাপন করতে পারবে সেখানে যাক। শুধু আমাকে মুক্তি দিক। 3 তালাক একটা মেয়ের জন্য যে কি, তা শুধু একটা মেয়েই জানে। ডিভোর্সি মেয়েগুলোকে সমাজ অভিশপ্ত ভাবে। এক কথায় বলবে, ভালো হলে কি তালাক দিত? শ্বশুরবাড়ি একটু একটু যন্ত্রণা কেনা বক করে। স্বামীর গড় করা অত সোজা নয়। মানে সব দোষী একটা মেয়ের। তাকে যে কেন ডিভোর্স দেওয়া হলো তা কেউ জানতেও চাইবে না। পাশেও দাঁড়াবে না। শুধু দূর থেকে কটু কথাই শোনাবে। তরিও আজ বুঝে গেছে এই সংসার থেকে ছুটি পেয়ে গিয়েছে সে। তরি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, বাবি সোয়ার নাম্বারে বারবার ফোন দিচ্ছে। কল যাচ্ছে না বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার কি দোষ বলুন? তুমি এখনই আমনষ্টের সাথে থাকতে চাও তরি? এখনো? জুতা খোলো। এরে পিটানো দরকার। ও চুপ হয়ে কেন আছে? ভাবি, এ আর সোয়া দুজনকে যদি পিটাতে পারতাম। আসলে আমি দুর্বল বয়েই পেয়ে বসেছে। অশান্তরীর দিকে তেড়ে গিয়ে বলল, তুই আবার সোয়ার নাম মুখে আনছিস? আজ তোকে মেরেই ফেলবো। তোর জন্য আজ এত অশান্তি। আমি রক্তচক্ষু নিয়ে ওশানের দিকে তাকিয়ে বললাম, ওশান, আজ আমার হাতে তুই খুন হবি। কেউ তোকে আটকাতে পারবে না। আমি আজ তোকে মেরে জেলে যাব। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটার জীবন তুই নষ্ট করেছিস। শাশুড়ি আমার কাঁধে হাত রেখে বলল, বৌমা, তুমি অসুস্থ মানুষ। এদের ব্যাপারে তো ওদেরকে বুঝতে দাও। তুমি যাও, তোমার রেস্ট নাও। ওই ফকিন্নির বাচ্চা টাকা চুরি করেছে। আজ আপনি কোনো কথাই বলবেন না মা। আপনি তো মা হওয়ার যোগ্যই নন। আপনার নিজের মেয়ে নেই তো, এজন্য অন্য কারো মেয়ের দরদ আপনি বুঝতেই পারেন না। আপনি যে আপনার ছেলেকে প্রশ্রয় দিলেন, এতে কি হতো? তোরের মাথায় ওই আঘাতটা লাগলে তোরে মারা যেত। আপনার ছেলে জেলে যেত, ওর ফাঁসি হতো। আপনি ছেলে হারাতেন, রোহান মা বাবা হারাতো। কি হতো এতে? ভালো ভালো কি কিছু হতো বলুন? আপনি তো আপনার ফ্যামিলি ম্যানেজ করতে পারেন না। আপনার ছেলের সাথে নিকৃষ্ট কাজের ভাগিদার আপনি নিজে হচ্ছেন। আপনি বিবেকের কাছে কি উত্তর দিবেন বলুন তো? আজ যদি আপনি প্রশ্রয় না দিতেন,
আপনার ছেলে কিন্তু এত বাড়তো না, বুঝতে পেরেছেন? তুমি এসব কি বলছো সারা? আমি মেয়ের মর্ম বুঝি না? কখনো দেখেছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? আর আমি কিভাবে থামাবো ওদের ঝামেলা? তোরে টাকা চুরি করতে না গেলে কি এত ঝামেলা হতো? কে করেছে টাকা দিয়ে? আপনি দেখেছেন চুরি করতে? ওশানের অনেক টাকা হারিয়ে গিয়েছে। তাছাড়াও ফোনও কিনেছে টাকা চুরি করে। বাকি টাকা ওর বোনদের কাছে পাচার করেছে। ফোন আমি তরিকে কিনে দিয়েছি, আপনাদের টাকা চুরি করেও কিনে নিই। অহেতুক অত্যাচার করা বন্ধ করুন। এত নিকৃষ্ট ফ্যামিলি আমি আগে কখনো দেখিনি। যেমন মা তেমন ছেলে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মা? আর তুমি এত দামি ফোন তরিকে কিনে দিয়েছো কেন? ওর হাতে ফোন মানায়? কেন মানায় না ফোন? আপনি ফোন ইউজ করতে পারলে তরি কেন পারবে না? আপনিও এ বাড়ির বউ, তরিও এ বাড়ির বউ। আপনি পারলে তরি কেন পারবে না? কি কম আছে তরির? ফোন তুমি কিনে দিয়েছো সেটা তো বললা না। সকালে রোশন বাইরে যাওয়ার আগে ওর হাতে ফোন দেখে বলল, সারা ফোন রেখে গিয়েছে। ও বলল হ্যাঁ, কিন্তু ওশান আমাকে বলল আমার সারার ফোন ওই মডেল না, ও টাকা চুরি করে ফোন কিনেছে। বউকে ফোন কিনে না দিলে সে তো চুরি করবেই। ওশান রাগে চোখেই বলল, আমি ওরে ফোন কিনে দিব। ও কি ফোন রিসিভ করতে পারে? আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যা। ওশান তোরে সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিল। আরও গালিগালাজ করে বলল, তোর জন্য সোয়ার আমার জীবনে আসতে চাইছে না। যতদিন তুই থাকবি সোয়াকে পাবো না। ওশান তুই সোয়ার আশেপাশে গেসার চেষ্টাও করিস না। সারা বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তো শুরুই করিনি। সোয়ার কখনো তো জীবনে আসবে না। আমি বেঁচে থাকতো তো নাই। আমি তোমাকেও ছাড়বো না সারা, সব তোমার জন্য হচ্ছে। সোয়াকে না পেলে আমি তোমাকেও বাঁচতে দিব না। বলেই ওশান আমাকে ধাক্কা দিল। আমি পড়ে যেতে কেউ আমাকে ধরে ফেলে। পিছনে তাকিয়ে দেখি রোশান স্যার দু হাতে আমাকে আগলে ধরেছেন আর অগ্নির চোখে তাকিয়ে আছেন ওশানের দিকে। রোশান স্যার দু হাতে আমাকে আগলে ধরলেন। হঠাৎই যেন দেহে প্রাণ ফিরে পেলাম। দুর্বল শরীরে ওশানের ধাক্কায় মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ের চূড়া থেকে পড়ে যাচ্ছি। হৃৎপিণ্ড কাঁপছে। কিছুক্ষণ আগেও আমি ছিলাম অগ্নিকন্যা, হঠাৎ আবার দুর্বল হয়ে পড়েছি। রোশান স্যার কঠিন মেজাজে তাকিয়ে আছেন ওশানের দিকে। এখনই হয়তো ওশানকে বম্ম করে দিবেন চোখ দিয়ে। রাগে ওনার শরীর কাঁপছে। পাশে একটা চেয়ার ছিল, পা দিয়ে টেনে এনে আমাকে বসিয়ে দিলেন চেয়ারে। গেঞ্জের হাতটা গোটাতে গোটাতে এগিয়ে গেলেন ওশানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ওশানের নাক বরাবর ঘুষি দিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ টাচ হার রাস্কেল, শি ইজ মাই ওয়াইফ। যদি ওর শরীরে একটা টোকা দেওয়ারও চেষ্টা করিস তাহলে তোর এই হাত আমি ভেঙে দিব। ওশানের নাক নিয়ে সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ে। রোশান স্যার এতটুকুতে ক্ষান্ত হলেন না। ওশানকে আবারও আঘাত করলেন নাক আর ঠোঁট বরাবর। ঠোঁট কেটে বেরিয়ে এলো রক্ত। ওশান জানে বলশক্তি কোনোটাতে সে ভাইয়ের সাথে পারবে না। তাছাড়া যেভাবে রেগে আছে ওশানের প্রাণ বাঁচানোই দায়। এই মুহূর্তে মনে হচ্ছে দীর্ঘদিনের রাগ মেটাচ্ছেন। ওশানের চোখে মুখে কম হলো 10-12টা ঘুষি দিয়ে রোশানকে রক্তাক্ত করে ফেলে। এতে উনি শান্ত হলেন না। জিহ্বা খানিকটা বের হয়ে গিয়েছে। শাশুড়ি তড়িৎ ব্যতিতে ছুটে এলেন আর জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, মরে যাবে বাবা, এবার ছেড়ে দে। আমি কিছুই বলছি না, চুপচাপ দেখছি, কারণ ওশানের শাস্তির প্রয়োজন। এরই মাঝে শ্বশুর বাজার থেকে ফিরেছেন। বাজারের ব্যাগ ফেলে ছুটে এলেন। শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ওনার হাত ছাড়ালেন। রোশান স্যার রাগে কাঁপতে কাঁপতে বলেন, বলছিলাম না যেদিন ধরবো সেদিন ছাড়বো না। এর আগে বহুবার ওয়ার্নিং দিয়েছি, কানে যায়নি। তোর সাথে যা করেছিস করেছিস, আমি বারবার ছেড়ে দিয়েছি। আমি কিছুই জানি না, সব আমার আড়ালেই হয়। আমি এখন সবই বুঝি। চুপ থাকতাম এই ভেবে যে আস্তে আস্তে যদি সব ঠিক হয়। সেপারেশন হয়ে গেলে রোহানের কষ্ট হবে। তুই নতুন বউ পাবি, তোরিকেও বিয়ে দেওয়া যাবে। ওই ছোট্ট বাচ্চাটার কি হবে তখন? মা বাবার সেপারেশনে একটা বাচ্চার মনের উপর কি ভয়ানক প্রেশার পড়ে জানিস? তোর মতো কুলাঙ্গার এটা কিভাবে বুঝবে? যার মা বাবা সেপারেশন হয় সে সন্তান পৃথিবীতে কত বিষাক্ত। শুধুমাত্র এই বাচ্চাটার জন্য আমি চুপ ছিলাম, কিন্তু আর না। তুই তরিকে রেখে সারার গায়ে হাত দিয়েছিস। সারা দিকে কেউ চোখ তুলে তাকালে আমি পৃথিবী দেখার জন্য তার চোখই রাখবো না। মাইন্ড ইট। শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন, সিসি, বড় ভাবের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এই কুলাঙ্গারকে জন্ম দিয়ে সব থেকে বড় ভাব করেছি আমি। শাশুড়ি বললেন, গায়ে হাত দিয়েছে কোথায়? জামেলার মাঝে ধাক্কা লেগে গেছে। উনি ওনার আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমিও মিথ্যে বলতে জানো আম্মা? না বাবা, আমি তো বৌমাকে বলেছিলাম তুমি অসুস্থ মানুষ, ওদের ঝামেলায় এসো না। আম্মা, তুমি এসব জানতে না? তোমার ছেলে ঘরে বউ রেখে অন্য নারীতে আসক্ত, জানতে না তুমি? জানতাম। শাসন করেছো কখনো? আমার কথা কি শোনো? কখনো বলেছো আমাকে বা বাবাকে? বলনি, কারণ তুমি এর সম্পূর্ণ সাপোর্ট করে গেছো। আম্মা, তুমি পরকীয়া সমর্থন করো। আমি একজন মোটিভেশনাল স্পিকার, এসবের বিরুদ্ধে মোটিভেশন দিয়ে থাকি। যার আম্মা ছেলের পরকীয়া করে বিয়ে করাকে সমর্থন করে, তার ছেলে মোটিভেশনাল বক্তব্য দেয়।
শ্বশুর বললেন, বিয়ে তোমার আম্মাকে দেওয়া দরকার। আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল এই মহিলাকে বিয়ে করা। এ মহিলা কত খারাপ সেটা আমি ছাড়া কেউ জানে না। সারা জীবনের লোভী মহিলা। আমি শাসন করতে গেলে উল্টো আমাকে মারতে আসে। জীবনের কি কুক্ষণের সম্পত্তির অর্ধেক নাম দিয়েছিলাম। কানের কাছে ফুসফুস করছে আমি যদি মরে যাও ছেলেরা আমাকে নাও দেখতে পারে, আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে। আমার ভবিষ্যতের কথা ভেবে আমার নামে কিছু সম্পত্তি দাও। ও জীবনে আমার আত্মীয়র পাতে ভাত দিতে চায়নি। তোমার দাদুকে তো এই বাড়ি রাখা নিয়ে কত জুলুম করে, আমার ভাই বোনদের থেকে আলাদা রেখেছে। এর বিরুদ্ধে স্টেপ নিতে গেলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হতো, সংসারে আরেক অশান্তি শুরু হতো। তোমরা ভাবতে তোমাদের বাবার চরিত্রের সমস্যা, তোমাদের মাও তাই বোঝাতো। তোমরা সারা জীবন তাই জেনে আসতে। আমার ভাই বোন মা বাবাকে কিছু দিলে চুরি করে দিতে হয়েছে আমার। বাবা আম্মার বিষয় আমি সবই জানি। আম্মা তো আম্মাই, সন্তান হয়ে তার বিচার করি কিভাবে? তার পায়ের নিচে আমার বেহেস্ত, তার উচ্চস্বরে কথা বলাও পাপ। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে অগ্নিচোখে বললেন, এখন সব দোষ আমার। ঠিক আছে, আমি খারাপ, এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বিয়ে করলে না কেন তখন? আমি কি ধরে রেখেছি? সামনে আমাকে খারাপ প্রমাণিত করছো। যাওয়ার সময় কুলাঙ্গারকে নিয়ে যাও। আর আমি সব পুরুষকে পরামর্শ দিব বউয়ের নামে যেন কোনো সম্পত্তি না দেয়। ওশান আবার আহত শরীরে ঘুমিয়ে বলল, আজের ফয়সালা হয়ে যাক। আমি তরিকে 3 তালাক দিয়েছি। আমি আর 1 সেকেন্ড ওকে রাখবো না। তাতে যাই হয় হোক। তোমরা অকারণে আমাকে দোষারোপ করছো, আমার কোনো দোষ নেই। তোমার আম্মা যে 2টা ভাত খাচ্ছিল তা ভালো লাগছে না। এমন কষ্ট আসবে জীবনে ভাতও পাবে না। কথায় আছে না, সুখে থাকলে বুথে কিলাই। এই মহিলার খুব খারাপ দিন আসবে। তোরের মতো মেয়েকে পেয়ে গাদার কাটুনি খাটিয়ে নিল, তবু বেচারি তোরে ওর মন পেল না। এমন একদিন আসবে ও তোরের মর্ম বুঝবে। আমি বেঁচে থাকতে আমার কোনোদিনও কষ্ট হবে না। আমি এমন মেয়ে এনে দিব আমাকে মাথায় তুলে রাখবে। আমার তুমি কোথাও যাবে না। ওই ফকিন্নির বাচ্চারা আমার মন থেকে তালাক দেওয়া হয়ে গেছে। আমি আবারও তেড়ে গিয়ে বললাম, মুখ দিয়ে 3 তালাক উচ্চারণ করলে কি অত সহজে তুমি রেহাই পেয়ে যাবে? মুখে না হলে আমি কাগজে কলমে তরিকে ডিভোর্স দিব। আমার জীবন এটা, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। কেউ জোর করে আমার উপর কিছু চাপাতে পারবে না। আমিও তরিকে বলবো আইনের সাহায্য নিতে। দেখি তুই কত দৌড়াতে পারিস। আমি দৌড় করা তোকে। আর একটা কথা, আমি তোরই নই, আমি সারা। একটু ভেবেচিন্তে লাগতে আসিস। ফলাফল খুব একটা ভালো হবে না অশান। আমাকে দুর্বল মেয়ে ভাবলে খুব বড় ভুল হবে। এমন শিক্ষা দিয়ে ছাড়বো ইতিহাস রেকর্ড হয়ে যাবে। তোরিও আর থাকবে না তোর সাথে। তোরির সাথে তাকিয়ে বললাম, তুমি থাকবে ওর সাথে? না ভাবি, আমি ক্লান্ত। আমি আর ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না। ওর বিচার আল্লাহ করবে। তোরি কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। রোশন স্যার তিরিক্ষি মেজাজ নিয়ে ওশানের দিকে তাকালেন। আমাকে দৌড়ে রুমে নিয়ে এলেন। আমি মন খারাপ করে বিছানায় বসে আছি। উনি আমার পাশে বসে কপালের দিকে তাকিয়ে বলেন, কপাল ফুলে উঠেছে কিভাবে? ও কিছু না, বুঝতে পেরেছি। ওশানকে মাটা কম দেওয়া হয়ে গিয়েছে। আমি চুপ করে রইলাম। মনের মাঝে অশান্তি লাগছে। কি করব এখন? আমি যদি এই মুহূর্তে কিছু মানুষের সমস্ত যন্ত্রণা মুছে দিতে পারতাম, তোর সব যন্ত্রণা যদি মুছে দিয়ে একটা সুন্দর জীবন দিতে পারতাম, সোহাকে সব অশান্তি থেকে মুক্তি দিতে পারতাম। উনি কখন উঠে গেছেন আমি জানি না। এক টুকরো বরফ এনে কপালে ডলে দিতে দিতে বললেন, ভাগিনীর মন খারাপ কেন? আমি ভাগিনী? তবে সন্দেহ আছে কোনো? এই অসুস্থ শরীরে যদি এত তেজ থাকে তাহলে সুস্থ থাকলে কি করতে আজ? আমার মাথা ঠিক ছিল না। রাগলে আমার মাথা কাজ করে না। বুঝতে পেরেছি বিষয়টা কি। আমার পিউসের দেখতে পাচ্ছি। কি দেখলেন? রাগে চোখের সর্বনাশ। আমার চোখের সর্বনাশ? ভয়ঙ্কর সুন্দর তোমার চোখ। আমি কখনো কারো প্রশংসা করিনি, এই প্রথমবার, তাও কোনো মেয়ের। কেন প্রশংসা করলেন? সর্বনাশা চাহনি দিলে প্রশংসা তো করতেই হয়। কী সব বলছেন উনি? আর আজ এত রেগে গেলেন কেন? আমি যেন স্পষ্ট দেখলাম আমাকে ধাক্কা দেওয়াতে উনি রাগ কন্ট্রোল করতে পারলেন না। এসবের মানে কেন? কেন করলেন এমন? ইস, কি যে লজ্জা। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি তরিকে একটা ফোন কিনে দিয়েছিলাম চুরি করে, কেউ জানে না। আপনি যে বললেন বাড়িতে ফোন রেখে এসেছে, ওটা তরির ছিল। বাট তরি আপনাকে ভয়ে বলতে পারেনি। টাকা কোথায় পেলে তুমি? আমার কিছু জমানো টাকা ছিল, আর আমার এক ফ্রেন্ডের দোকান থেকে কিস্তিতে নিয়েছি। প্রতি মাসে 2000 করে দিতে হবে। আর কত বাকি আছে? 8000। দোকানদারের নাম্বার আছে? কি করবেন? পেমেন্ট করে দিচ্ছি আমি। ওনার বিকাশ নাম্বারটা জেনে নাও। আপনি দিবেন কেন? আমি গিফট করেছি, আমি টাকা পরিশোধ করব। এই মুহূর্তে তো তোমার কাছে টাকা নেই, কিভাবে দিবে? কিস্তিতে নিয়েছি না, আস্তে আস্তে দিয়ে দিব। আপনার টাকা নিয়ে ঋণী হতে চাইছি না, পরে শোধ করে দিও। আচ্ছা, ফর্ম ফিল আপ 5000, পৌনের 8000, এই 13000। আর বাকি টাকা? কিসের বাকি টাকা? তোমাকে বিয়ে করতে আমার যে খরচ হয়েছে সেটা কে দিবে? তোমাকে 3.5 লাখ টাকার গহনা প্লাস তোমার শাড়ি, ছড়ি, কসমেটিক্স, অন্যান্য খরচ দিয়ে আরও 1.5 লাখ গেছে।
আমার শেরওয়ানি বিয়ে উপলক্ষে দাড়ি শেভ করেছিলাম, এসব খরচও লিখে রাখো। মানে কি, বিয়ে করেছেন নাকি ব্যবসা করেছেন? আমি এত টাকা কোথায় পাবো? আমি কিভাবে জানবো সেটা? আপনাকে কি বলেছিলাম আমাকে বিয়ে করুন? আমাকে দেখে ক্রাশ খাবা, আবার বিয়ে করবা না তা তো হতে পারে না। আপনাকে দেখে আমি কবে ক্রাশ খেয়েছি? ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে কেন? মেয়েদের অত্যাচারে কালো হয়েও আমার শান্তি নেই। স্যারের দিকে তাকালেও দোষ। আর আপনি মোটেও কালো নন, তাহলে শ্যামসুন্দর। আমি শ্যামসুন্দর কথাটা বলতে উনি আশ্চর্যজনিত হয়ে তাকালেন আমার দিকে। ওনার চোখে মুখে কেমন স্নিগ্ধ আবার ছড়িয়ে পড়েছে। ওষ্ঠ জোরে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠেছে, যেটা উনি আমার থেকে আড়াল করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। কিন্তু আমার অভিজ্ঞ দৃষ্টি থেকে তা আড়াল করতে পারলেন না। আমাকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বোধহয় একটু কিছুটা লজ্জা পাচ্ছেন। নিজেকে দাঁতস্থ করতে হাতের বৃদ্ধ আঙুল দিয়ে কপাল চুলকে বললেন, আমি শ্যামসুন্দর? ডিরেক্ট প্রশ্ন ছুড়লেন আমার দিকে। আমিও প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করলাম, তাহলে কি আপনি? মুচকি হেসে জবাব দিলেন, কালো ছেলেদের জন্য সান্ত্বনামূলক বাণী। তবে তোমার মুখে ভালোই লাগলো শুনতে। জীবনে প্রথম কেউ মিথ্যে প্রশংসা করলো আমার, আর আমার কানে শ্রুতিমধুর লাগলো। কি অদ্ভুত, তাই না? আমিও কারো মিথ্যে প্রশংসায় ফেসে গেলাম। আমি হেসে প্রশ্ন করলাম, ফাঁসলেন মানে? আমার হাসি দেখে বললেন, হাসছ? যে ফাঁসে সেই জানে। কিন্তু ওটা মিথ্যে প্রশংসা নয় স্যার, সত্যিই ছিল। আর আপনাকে নিয়ে মিথ্যে প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই। এরই মাঝে দাদু দরজায় এসে বললেন, আসবো? রোশন স্যার উঠে গিয়ে দাদুর হাত ধরে রুমে নিয়ে এলেন। দাদুর চোখে পানি, সে অজরে কেঁদেই যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছেন। উনি দাদুকে জড়িয়ে ধরে বোঝাচ্ছেন কান্না যেন না করে, কিন্তু দাদু নিজেকে সামলাতে পারছেন না। শুধু বলছেন, তরি এখন কোথায় যাবে? কি হবে তরির? তরিকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমাকে কে দেখবে? কে আমাকে ওষুধ দিবে, পায়ের নখ কেটে দিবে, আমাকে গোসলের পানি দিবে, পান বেটে দিবে? এই সংসারটা একা হাতে সামলে রাখতো তরি। এই বাড়ির কেউ কোনো কিছুর অভাব কখনো বুঝতে পারেনি। যা যা লেগেছে শুধু হুকুম করেছে, তরি সেটা হাজির করেছে। ও চলে গেলে এই সংসার আর সংসার থাকবে না, হাহাকার করবে সব কিছু। ওশান কি ভুলটাই না করলো জীবনে, হীরা চিনতে পারলো না। দাদুর দিকে তাকিয়ে বললাম, কেন তরি কোথাও যাবে? এ বাড়িতেই থাকবে, আমার কাছে থাকবে তরি। দাদু বললেন, তালাকের পরে স্বামীর মুখ দেখা যায় না, তাই আর তরি চাইলেও এ বাড়িতে থাকতে পারবে না। তরিও যেন হঠাৎ শক্ত হয়ে গিয়েছে, এক কাপড়ে বসে আছে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে। এক সেকেন্ডও আর থাকবে না। মেয়েটা কাঁদছেও না, কেমন চুপচাপ হয়ে গিয়েছে। আমি বলে আসলাম, কোথায় যাবি? একটু অপেক্ষা কর। মুখের তালাক তো কুসংস্কার দাদু, এখনও তো আইনিভাবে ডিভোর্স হয়নি, তার জন্য তো 3 মাস সময় লাগবে। আমাদের মুসলিম ধর্মে 3 তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায়। রেগে মজা করে ভুল করে যেভাবেই বলুক না কেন, তাছাড়া রোশান মন থেকে ওকে তালাক দিয়েছে। রোশান স্যার বললেন, দাদু তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি। তরির একটা ব্যবস্থা আমি করব। তরি আমার বোন হয়, আমি বোনের নজরে ওকে দেখি। আমি তরির সাথে কোনো অন্যায় হতে দিব না। কি করবি? কোথায় রাখবি ওকে? ওর বোনদেরও তো অবস্থা তেমন একটা ভালো নয়। ও গেলে তারা আবার বোঝা না পাবে। তোর ফুফুর বাড়িতে রাখবি আপাতত। দাদুর কাঁধে হাত রেখে বললাম, না, তরিকে কারো সহানুভূতি নিয়ে বাঁচতে হবে না। তরি এখন থেকে বাঁচবে নিজের প্রচেষ্টায়, কারো দয়ায় নয়। কারো কাছে রাখবো না। 2 দিন পর সে বিরক্ত হবে, কাজের বেটিটাই ব্যবহার করবে, কাজের হুকুম করবে। এই মুহূর্তে তরিকে যেখানেই রাখবো সেই বোঝা মনে করবে। অনেক হয়েছে একটু খাওয়া পড়ার জন্য মানুষের অনুগত্য স্বীকার করা। রোশান স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে কি করবে এখন? একটা জিনিস চাইলে দিবেন আমাকে? কি চাও বলো? তরিকে একটা সুন্দর জীবন দিতে চাই। যা করতে হয় করব, যতদূর যেতে হয় আমি যাব। এই জীবনে তো কোনো ভালো কাজ করার সুযোগ পাইনি আমি। এই একটা কাজ অন্তত আমি করতে চাই। আমাকে একটু সাহায্য করবেন আপনি? এই তোমার চাওয়া হলো? হ্যাঁ। পৃথিবীর সমস্ত কাজে তোমার যে কোনো সিদ্ধান্তে আমাকে তুমি পাশে পাবে। ডোন্ট ওয়ারি। আমার বান্ধবীরা মেসে থাকে, মেসটা অনেক সেফ। আর ওটা আমার এক মামার, ওখানে 4 দিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আপাতত তরিকে ওখানেই রাখি। ওকে উন্মুক্ততে ভর্তি করিয়ে দিব। তরির অনেক গুণ আছে, আমি ওর হাতের কাজ দেখেছি, এই জন্য ফোন কিনে দিয়েছি ওকে। টিউটোরিয়াল দেখে সাহায্য নিতে। ও রান্না, সেলাই, হাতের কাজ সবই পারে। টিউটোরিয়ালের সাহায্য নিয়ে তরু হলুদের গহনা বানাতে পারবে। এটাও এমনিতে ভালো পারে। পাশাপাশি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব, সেখান থেকে ট্রেনিং নিবে।
আমার ফ্রেন্ড মিনয়ের বাবার গায়ে হলুদের গহনার বিজনেস আছে। মিনয়কে বলবো তরির গহনা ওদের দোকানে পাইকারি রেটে নিতে। আমার বিশ্বাস তরির পড়ালেখার পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবে। পৃথিবীতে মানুষ চাইলেই সব কিছু পারে, শুধু চেষ্টার দরকার। দাদু বললেন, সে তো ভালোই খরচ, কে দিবে এত টাকা? কেন, আপনার বড় পোতা দিবে, আমি দাঁড় হিসাবে নিয়ে রাখছি, পিউসারে শোধ করে দিব। উনি হাসলেন আর বললেন, আচ্ছা তোমার বান্ধবীদের সাথে কথা বলো তাহলে। 1 মিনিট আপনি অপেক্ষা করুন। আমি ফোন নিয়ে মিনয়ের নাম্বারে ডায়াল করলাম। ফোনের ওপাশ থেকে মিনয় বলল, বিবাহিত মহিলা, বল। তন্ময়ের কি খবর রে? শালা সুস্থ হয়েছে, যে প্যারাটানা দিল কাল মেসে আসবে। ও শুন। হ্যাঁ বল। তোর বোন না মেসে থাকে? হ্যাঁ, মেসে একটা মেয়েকে রাখবো, তুই একটু তোর বোনকে সাথে নিয়ে আয়, মেয়েটাকে নিয়ে যা। মেস মালিকের সাথে আমি কথা বলে নিব। সিঙ্গেল নাকি মেয়েটা? না, বিবাহিত, বাচ্চা আছে। হৃদয়টা তুই ভেঙে দিলি রে। এই তুই দ্রুত আয়। হ্যাঁ আইসেন আমারে হুকুম করতে। একজনের জন্য সারাদিন হসপিটালে দৌড়েছি, এখন আমি ক্লান্ত। আমি কোনো মেয়েটে আনতে যেতে পারবো না এখন। ফোন রাখ। তাও আবার বিবাহিত মেয়ে। দেখা গেল ওর বাচ্চা আমার বাপ ডেকে বসলো। এমনিতে কোনো মেয়ে আমারে পাত্তা দেয় না, তাতে যদি আবার কেউ বাপ ডাকে, আমার আর জীবনে বিয়েই হবে না। এই মেয়ে যে সেই মেয়ে নয়। সব সময় পান করিস না তো। এটা সোয়ার প্রেমিকের বউ, মানে ওশানের ওয়াইফ, আমার যা। আর ওদের মুখে মুখে তালাক হয়েছে, কিছুদিন পর ডিভোর্স হবে আইনিভাবে। ওর পৃথিবীতে কেউ নেই মিনয়, প্লিজ আয় না। তোর ওই লুচ্ছা দেব দুইটা মেয়ে পেল কিভাবে? অথচ তন্ময় আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র ছেলে হয়েও একটা মেয়ে পাই না। পাবি কিভাবে? জীবনে ভালো কাজ করেছিস, এ একটা ভালো কাজ কর, মেয়ে পেয়ে যাবি। আমিন। তাহলে আমি আসতেছি। জ্বরে তাপে পুড়ে যাচ্ছি, তবুও কষ্ট করে বাহিরে গেলাম। তরি বারান্দায় দাঁড়িয়ে আছে। রোহান তরিকে জড়িয়ে ধরে রেখেছে। সে তার মায়ের সাথে যাবে। শাশুড়ি রোহানের হাত ধরে টানছে, কিন্তু রোহান কিছুতেই ওর মায়ের কোমর ছাড়ছে না। তরি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। নিশ্চয়ই হৃদয়হীন মহিলার ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে। কিভাবে একটা সন্তান থেকে তার মাকে আলাদা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে এতদিন এই সংসারের জন্য করে আসা পরিশ্রমকে ভুলে স্বার্থপরের মতো ব্যবহারটা করছে। তরিকে এই দুনিয়া আরও নতুনভাবে চিনতে শেখালো। এই জঘন্য মানুষের বিপক্ষে এই পৃথিবীতে ভালো মানুষ আছে, খুব বেশি ভালো মানুষ আছে। হয়তো একদিন না একদিন সে ভালো মানুষগুলোর সাথে তরিরও দেখা হবে, কিন্তু দ্বিতীয়বার কি আর কাউকে বিশ্বাস করতে পারবে তরি? কখনো কি ভুলতে পারবে এই ভয়ানক দিনগুলোর কথা? কিন্তু আমি জানি একদিন না একদিন সব পরিবর্তন হয়ে যাবে। এই অশ্রুসিক্ত চোখে একদিন কাজল থাকবে, এই মলিন মুখে একদিন বিশ্বজয়ের হাসি থাকবে। অনেকগুলো মানুষ আফসোস করবে তরিকে হারানোর জন্য। আমি এগিয়ে গিয়ে শাশুড়িকে বললাম, রোহানের হাত ছাড়বেন নাকি আপনার ছেলেকে ডাকবো? রোহানকে নিয়েও কোথায় যাবে? রোহান আমাদের রক্ত, আমাদের সাথেই থাকবে। প্লিজ আম্মা, এবার অন্তত শান্ত থাকুন আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কি ভাবছেন আমি আপনাকে দেখব? ওই আশায় থাকবেন না। মনে মনে বললাম, আপনার প্রতি আমার দায়িত্ব আছে। আপনাকে আমি দেখব, তবে আপনার ভুলটা স্বীকার করাবো। তরির কাঁধে হাত রেখে বললাম, আজ থেকে তোমার ছুটি, তুমি মুক্ত। তোমার কষ্টের দিন শেষ তরি, সামনে তোমার সুখের দিন আসছে। ঘণ্টাখানেক পরে আমার দেওয়া ঠিকানায় মিনয় ওর বোনকে নিয়ে হাজির হলো, সাথে একটা ইজি বাইক। আমি তরিকে এগিয়ে দিতে গেলাম, সাথে রোহানও আছে। এইটা তরির শেষ বিদায় এ বাড়ি থেকে। অনেক কষ্ট হচ্ছে, তবুও চেপে রেখেছে। রাস্তায় ওশানের সাথে দেখা। ওশান বলল, কাল আমার ছেলেকে পাঠিয়ে দিবি, না হলে তোর কি অবস্থা হবে ভাবতেও পারছিস না। ভাইয়ের খুব দরদ না তোর প্রতি, তাহলে তোকে বিয়ে করলেই পারত। তরি হঠাৎ করে থমকে দাঁড়ালো। ওশানের গালে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মেরে বলল, এটা আমার অনেক আগে করা উচিত ছিল। সারাবাবির সাথে অনেক আগে দেখা হলেই ভালো হতো। তোর মতো বেয়াদবের সাথে এতগুলো দিন আর কাটাতো লাগতো না। তোর এই মুখ যেন আমার আর কোনো দিন দেখা না লাগে। আর তোর ছেলেকে কে পাবে সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। আমি ভীষণ অবাক হয়ে গেলাম তোর এমন ব্যবহারে, তবে ভীষণ আনন্দও লাগলো। আর কিছু পথ এগোতেই দেখি অটোতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মৃণয়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মিনয়ের বোন পিহুর সাথে আগে থেকে চেনা জানা আছে আমার। সে আমাদের 1 বছরের জুনিয়র। মিনয়ের বোনকে সবটা খুলে বলেছে। ওই একই মেসে আমাদের অন্যান্য বান্ধবীরাও থাকে, তাদেরও বলে দিয়েছি যেন তরির খেয়াল রাখে। পিহু তরিকে দেখে হাসি মুখে বলল, আপু আসেন, আপনার কোনো সমস্যা নেই, আমি আসি।
আমাকে চোখ ইশারা দিয়ে বোঝালো চিন্তার কোনো কারণ নেই, আমি আসি। মিনয়কে বললাম সাবধানে নিয়ে যাস। মিনয়কে দেখলাম তরির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রোহানকে কোলে নিয়ে বলল, চলো বাবা। অটোটা ছেড়ে দিল। তরি তাকিয়ে আছে আমার দিকে। রোহান কিছুই বুঝলো না কি হয়ে গেল ওর জীবনে। ওর মা বাবার কোনো দিনও এক হতে পারবে না। বাড়িটা কেমন যেন নিঃসুপ হয়ে গিয়েছে। রোহান ছাড়া বাড়িটা শূন্য লাগছে। রাতে আমার জ্বরের মাত্রা বহু গুণ বেড়ে গেল। জ্বর ঠিক হতে আরও 3 দিন লেগে যায়। সম্পূর্ণ সুস্থ হতে 7 দিন লাগলো। 7 দিন পরে সকাল 8টায় ক্রমাগত কানের কাছে অ্যালার্ম বেজেই চলছে। আমি ঘড়ি অফ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখে মুখে পানির ছিটা দিতেই চোখ খুললাম। তাকিয়ে দেখি টাওয়াল পরা খালি গায়ে দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনাকে হঠাৎ এই রূপে দেখে লাফ মেরে উঠলাম ঘুম থেকে। আমি কি দেখছি এসব? উনি তো কখনো এমন হট টাইপভাবে আমার সামনে আসে না। হঠাৎ করে এই রূপে আগমন, কাহিনী কি? আমি ওনার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করছি। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনাকে। উনি আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা শুকনো কাশি দিয়ে বললেন, আজ ফ্রাইডে, তোমার না কোচিং আছে? হ্যাঁ আছে, আজকে এক্সাম, ফাইনাল প্রিপারেশনের। এক্সাম দিবে না? না, ইচ্ছে নেই, আমি কিছু পড়িনি, কিছুই পারবো না। গতবার ফেল ছিল কয় সাবজেক্টে? ইজ্জত রেখে কথা বলুন। ফেল করেছেন? ফেল বলছেন কেন? বলুন ইমপ্রুভমেন্ট ছিল, শুনতে মানসম্মত শোনা যাবে। মান উন্নয়ন পরীক্ষা মানুষ রেজাল্টের উন্নয়নের জন্য দেয়। আর তুমি কি করো? আমি ফেলটাকেই টেনে টুনে পাশে নেওয়ার চেষ্টা করি। এই 2 মাস তুমি আমার কাছে পড়বে রাতের বেলা। কি পড়বো? বই পড়বে? রাতে কেউ বই পড়ায়? তাহলে বউ পড়ায়। হ্যাঁ, বউকে বই পড়াবো। হ্যাপি? বউকে কেউ রাতে বই পড়ায়? আশ্চর্য। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু ইউ সে আপনার কিছু রোমান্টিক মুভি দেখা উচিত, যে মুভির কাপল বিবাহিত, তাহলে অনেক কিছু বুঝবেন। হোয়াট? কথাটা বলেই উনি কি অদ্ভুতভাবে তাকালেন আমার দিকে। ইস, একটু বেশি মনে হয় বলে ফেললাম। কি লজ্জাজনক কথা যে আমি বললাম। কি ভাবছেন উনি এখন আমাকে? আমার কথার মানে নিশ্চয় বুঝে ফেলেছেন। সিচুয়েশন চেঞ্জ করতেই বললাম, আপনি এভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি বললে? যা সত্যি তাই বলেছি। কি বিশ্রীভাবে খালি গায়ে দাঁড়িয়ে আছেন? আমাকে কখনো দেখেছেন ওভাবে থাকতে? খালি গায়ে থাকতে চাও? তাহলে থাকো, আমার তো কোনো আপত্তি নেই। ও শিট, আবার কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। উনি আমাকে ডেকে বললেন, আজ জুম্মার দিন, পাঞ্জাবি ধোয়া নেই, কি পরবো ভাবছি। এখন ধুয়ে দিলে কি শুকাবে? আমার একটা জিনিস খেয়াল হলো, গতকাল দেখেছি আমার কেনা সেই পাঞ্জাবিটা উনি নিয়ে ঘাটাঘাটি করছেন। ভাই এনি চান্স ওনার কি পাঞ্জাবিটা পছন্দ হয়েছে? আর আমি তো ওনার জন্যই কিনেছিলাম। ব্রাশ করতে করতে পাঞ্জাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম, এটা পরুন আজকে। তোমার প্রেমিকের জন্য কেনা পাঞ্জাবি আমি কেন পরবো? ধরুন প্রেমিককেই দিচ্ছি, পরে নিন। না, আমি অন্য জিনিস পরবো না। নিজেই জানে আমার প্রেমিক নেই, তাও খোঁচাচ্ছে। আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছেন মনে হয়। আমিও বলবো না, শুধু প্রেমিককে পরে আবার কিনে দিব। এটা আপনি নিয়ে নিন। সেদিন না বললে তোমার প্রেমিক নেই, তাহলে কাকে কিনে দিবে? কবে বললাম? জ্বরের ঘরে। আমি ওসব বলেছিলাম কেন তা তুমি জানো? জানেনি যখন তাহলে জিজ্ঞেস করছেন কেন? ওটা আপনার জন্যই কেনা হয়েছে। বলেই যেন লজ্জা পেয়ে গেলাম। ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিলাম। সেদিন রাতের মিষ্টি একটি মুহূর্ত মনে পড়ে গেল। আমি জ্বরে অচেতন হয়ে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আপনাকে আমি ভীষণ ভালোবাসি রোশান স্যার, আপনি কেন বুঝতে পারেন না? উনিও আমাকে শক্তভাবে তখন জড়িয়ে ধরে বলেছিলেন, আমি আমি তুমি আমাকে ভালোবাসো? আমি তো কালো, অনেক সুন্দর ছেলে থাকতে আমাকে ভালোবাসো কেন? জানি না তো, আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তারপর কি হয়েছিল আমার মনে নেই। ঘটনাটা যতবার মনে পড়েছে আমি ভীষণ লজ্জা পেয়েছি। আরও বেশি হারিয়ে গিয়েছি ওনার ভালোবাসায়। ওনাকে জড়িয়ে ধরার অনুভূতি ছিল দারুণ। শ্যামসুন্দর পুরুষের মাঝে কি বিশেষ কিছু আছে? বিশেষ কোনো মায়া, দৈব কোনো শক্তি, যা সহজে একটা মেয়েকে আকৃষ্ট করতে পারে, মনে দখল করে নিতে পারে? কি আছে শ্যামবর্ণের মানুষের মাঝে, যার দিকে তাকিয়ে আমার মন হারিয়ে যায়? আমি হারিয়ে যাই গহীনে। কই, এই মানুষটা তো আমাকে আকৃষ্ট করতে কিছুই করেনি, তবুও যেন কেন মন ডেকে বলে মানুষটা আড়ালে আমার যত্ন করে, আমার কথা ভাবে। আগে আমার কাছে সুন্দর অসুন্দরের ব্যাখ্যা বলতে ছিল গায়ের রং সাদা আর কালো। সাদা মানে সুন্দর বুঝতাম, কালো মানে কালো আর অসুন্দর বুঝতাম। কিন্তু আজ আমি বুঝি, ভালোবাসার মানুষের চোখে তার প্রিয় মানুষটার গায়ের রং, হাইট, ব্রণ, চোখের নিচের দাগ, বয়স কিছুই ম্যাটার করে না।
এই মানুষটা নিজেও জানে না সে আমার চোখে কত সুন্দর। কি হয়ে গেল এটা আমার সাথে? সিনেমার নায়ক দেখে হুটহাট ক্রাশ খেয়েছি। সে ক্রাশ যে সিনেমা থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে প্রভাব ফেলবে সেটা আমি বুঝতে পারিনি। ক্রাশ নামক জিনিসটা বাস্তব জীবনে প্রথমবার ঘটেছিল কলেজ থেকেই। নবীন বরণের প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম, কি তোলবার শুরু হয়েছিল বুকে, কি ক্রাশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপরে মানুষের প্রতি আমার তীব্র বিরক্তি আসে যখন আমার বাসায় নালিশ দিয়ে আমাকে বকা শোনায়। ক্রাশ আর বিরক্তির মাঝে আমাদের বিয়ে হয়ে যায়। রোজ সকালে তার মুখ দেখে ঘুম থেকে উঠতে উঠতে ভালোবাসা কেমন স্থায়ী হয়ে গেল। এই মানুষটা জানেও না সে আমার চোখে কত বেশি সুন্দর। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে উনি বাহিরে বাইকে হর্ন দিচ্ছেন। নামাজ শেষ করে আমাকে সাথে নিয়েই বাসায় ফিরবেন। ওনার পরনে আমার কিনে দেওয়া সেই পাঞ্জাবিটা মনে হয় ওনার জন্যই বানানো ছিল। কি সুন্দর মানিয়েছে ওনাকে। কোচিংয়ের রাস্তার খানিকটা এপাশ থেকে বললাম, আমাকে নামিয়ে দিন। তোমার কোচিং তো আরেকটু দূরে। হোক, আমি হেঁটে যাব। কেউ যদি দেখে ফেলে আপনি আমার তাহলে আমায় খেপাবে। সারা জীবন কি লুকিয়ে রাখবে? তা অবশ্য না, তবে এক্ষুনি জানাতে চাইছি না। বাইক থেকে নামার পরে উনি বললেন, আমি এখানে ওয়েট করব, তুমি চলে এসো। ওকে। কোচিংয়ে বসে আছে তন্ময়। বর্ষা মুখশ্রী কেমন প্যাকাশের রূপ ধারণ করেছে। তন্ময় ফোনে গান শুনছে। আর নয় ভালোবাসা। জানি তোর সাথে মায়া যত রাখে লাভ কি বল তাতে। একা করে আমায় চলে গেলি দূরে। এত বেশি করে ভালোবাসবে না কেউ তোরে। সেই যে গেলি চলে আর এলি না ফিরে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটা নির্জন প্রহর চাই। এটা পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট